বল, পরাক্রম, ইচ্ছা শক্তির গ্রহ মঙ্গল ডিপ ইমোশনাল এবং ফিলোসফিক্যাল নলেজ তথা যে কোনো মেটেরিয়াল নলেজের যে ডিপেস্ট পোর্শন আছে এবং স্পিরিচুয়াল নলেজের যে প্রাইমারি পোর্শন আছে এবং ইমোশনের পরকাষ্ঠা মীন রাশি, তাতে যা ত্যাগ, তিতিক্ষা এবং পরম স্পিরিচুয়াল প্ল্যানেট বা স্পিরিচুয়ালিটির পরকাষ্ঠা শনি, তার সাথে একাত্ম হতে চলেছে আগামী 2 তারিখ থেকে 2রা এপ্রিল থেকে। অর্থাৎ মঙ্গলের গোচর 2রা এপ্রিল থেকে পরবর্তী প্রায় 40.5 দিনের জন্য 11ই মে পর্যন্ত মীন রাশিতে সংগঠিত হতে চলেছে। এই মীন রাশিতে একত্রিতভাবে শনি এবং মঙ্গলের গোচর, বিশেষত মঙ্গলের পূর্ণাঙ্গ গোচর এবং শনির মোটামুটি 1.5খানা নবাংশের গোচর এই সময়ের মধ্যে, এবং 11 তারিখের পরবর্তী সময় 29 তারিখ পর্যন্ত এখানে বুধের গোচর সংগঠিত হবে, সেই অংশটাও এর মধ্যে ইনক্লুড থাকবে, এবং রবির লাস্ট 10 ডেজের গোচরও এখানে ইনক্লুডেড থাকবে, কারণ রবি 13 তারিখ পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে। যদিও মঙ্গলের থেকে বহু দূরে থাকবে, নক্ষত্র বা নবাংশ বা দশমাংশ ভিত্তিক পরিস্থিতিতে অনেক দূরে থাকবে, কিন্তু তার পরিপ্রেক্ষিত এখানে আলোচনা আমরা সংগঠিত করব। মোটামুটি প্রত্যেক 22 মাস অন্তর মঙ্গল এবং শনি একই রাশিতে মিট করে এবং তাদের সেই মিটিং অবস্থায় বেশ কিছু কার্যকরী পরিবর্তন বা আমাদের চোখে গোচরগত পরিবর্তন বলে যেটিকে আমরা অভিহিত করে থাকি, সেটি সংগঠিত হয়। এবার খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে একই জিনিস ঘটছে, তাহলে বারবার সেটাকে বলার প্রয়োজন কি আছে? বারবার এই জন্যই বলার প্রয়োজন আছে কারণ প্রত্যেকবারের গোচর কালকে কিছুটা এগিয়ে নিয়ে যায়, ফলে কালভিত্তিক পরিস্থিতিতে তার ফল একরকম দেয় না। এটা হচ্ছে প্রাইমারি কনসেপশন। সেকেন্ডারি কনসেপশন হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে প্ল্যানেট, নক্ষত্র এবং তাদের যে শক্তিগত মানে স্ট্রেংথগত অবস্থা সেটি পরিবর্তন হয়। অর্থাৎ এর আগের বার যখন মঙ্গল এখানে অবস্থান করেছিল তখন তার সাপেক্ষে যে পরিস্থিতি ছিল প্ল্যানেটের সেটা বর্তমানে নেই। আমি হয়তো, আপনারা ভাবছেন আমি ইন্ডিভিজুয়ালি বলছি শুধু মঙ্গলের গোচর, কিন্তু এটা অ্যাকচুয়ালি পুরোটা সত্যি নয়। আই এম কনসিডারিং দ্য লোকাস স্ট্যান্ডাই অফ অল দি প্ল্যানেটস। প্রত্যেকটা গ্রহের বর্তমান পরিস্থিতি, তার বলাবল, তার সাপেক্ষে মঙ্গল কতটা ফল দেবে, মঙ্গলকে এখানে সামনে রেখে অন্যান্য প্ল্যানেটের সাপেক্ষে সেই বিচার ব্যবস্থাটা সংগঠিত হচ্ছে। সুতরাং এটা প্রত্যেকটা ক্ষেত্রে পরিবর্তিত হয়। সেই কারণে তার অবস্থান এবং তার যে বর্তমান গোচরের যে ফল প্রদানকারী অবস্থান তার ক্ষেত্রেও ভিন্নতা আসে। তো সেই ভিন্নতাটা নিয়েই আমরা আজকে মুখ্যত আলোচনা করব। আলোচনা শুরুর আগে আমি প্রথমে একটু সময়সূচিটা বলে দিই। দেখুন, মীন রাশিতে 3টে নক্ষত্র আছে। প্রথম 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বৃহস্পতির যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অংশ, তারপরে শনির উত্তর ফাল্গুনী নক্ষত্র 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত, লাস্ট রেবতী নক্ষত্র। তো মঙ্গল এখানে প্রবেশ করবে 2/4/2026 বিকেলবেলা 3টে 27 মিনিটে। মঙ্গল প্রবেশ করার পরে প্রথম 3 ডিগ্রি 20 মিনিট ক্রস করতে যে সময় নেবে সেটা হচ্ছে 6/4/2026 রাত্রি 9টা 57 মিনিটে। তারপরে মঙ্গল শনির নক্ষত্রে প্রবেশ করবে এবং শনির নক্ষত্রের বিস্তার আছে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। তো সেখানে মঙ্গল অবস্থান করবে 24/4/2026 মাঝরাত 2:30 পর্যন্ত। তারপরে সে বুধের নক্ষত্রে প্রবেশ করবে এবং 26 ডিগ্রি 40 মিনিটে গিয়ে মঙ্গল গণ্ডান্থ স্টেটে অবস্থান করবে। তো 26 ডিগ্রি 40 মিনিটে মঙ্গল পৌঁছাবে 7/5/2026 একদম মাঝরাত এবং ভোর রাতের জাংচারে 3টে 38 মিনিট। ফাইনালি মঙ্গল মীন রাশি থেকে এক্সিট করে মেষ রাশিতে প্রবেশ করবে 11/5/2026 দুপুরবেলা 12টা 50 মিনিটে।
তো বুঝতে পারছেন মঙ্গল এখন অতিচার গতিতে রয়েছে। তো যে দূরত্ব মঙ্গল অ্যাভারেজ 45 দিনে যায়, সেই দূরত্ব 40 দিনের একটু বেশি সময় লাগছে। তো একই দূরত্ব যেতে যদি কম সময় লাগে, তো স্বাভাবিকভাবেই তার অ্যাঙ্গুলার মোশন উইথ রেসপেক্ট টু আর্থ, পৃথিবীর সাপেক্ষে তার কৌণিক গতি অনেক বেশি আছে, বা বেশি বলে মনে হচ্ছে, পরিষ্কার ব্যাপার। বেশি কম হওয়াটা সম্ভব নয়, সবটাই আমাদের পারসেপশন, আমাদের রিলেটিভ মোশনের কারণে এটা হয়। কৌণিক গতি বলে রিলেটিভ মোশনের শব্দটা এখানে প্রযোজ্য হয় না, কিন্তু সবটাই আমাদের মনে হয়। প্রত্যেকেরই নির্দিষ্ট গতি, নির্দিষ্ট কক্ষপথ আছে, কেউ কারোর নির্দিষ্ট গতি কক্ষপথের বাইরে আসতে পারে না, তাহলে পুরো সিস্টেমটাই কোলাপস করে যাবে। তো যাই হোক, আমরা বেসিক আলোচনায় চলে যাই। প্রথম মঙ্গল সম্পর্কে বলে নিই। মঙ্গলকে আমরা কি বলি না, মঙ্গল হচ্ছে শারীরিক বল, ঊর্জা, আমাদের ইচ্ছা শক্তি, ইম্পালসিভ ফোর্স, যাকে ঘাত বল বলা হয়। হঠাৎ করে কিছুর উপরে ফোর্স ইমপ্লাই করা, সেই নির্দিষ্ট অংশটুকুর ওপরেই সেই ফোর্স মুখ্যত এবং প্রারম্ভিকভাবে ইমপ্লিকেশনটা তার হয়। তাছাড়া অ্যাগ্রেশন, আমাদের মেন্টাল অ্যাগ্রেশন যেটা হয়, তার সাথে প্রহার, এক্সেসিভ কনভিকশন, ভীষণ দৃঢ় প্রত্যয়, অফেন্স এবং ডিফেন্স দুটোর ক্ষেত্রেই মঙ্গল প্রযোজ্য। মঙ্গলকে আমরা নর্মালি জেনারেল বা সেনাবাহিনী প্রধান, বা সেক্ষেত্রে রাজার প্রধান সেনাপতি রূপে অভিহিত করে থাকি, এবং রাজা সে ঘরে গিয়ে সব থেকে বেশি কমফোর্টেবল ফেস করে, যেটা আগামী মাসের 14 তারিখ থেকে রবি যখন প্রবেশ করবে, তো সে তখন মঙ্গলের অ্যাম্বিয়েন্সে থাকবে এবং সব থেকে এক্সল্টেড স্টেটে থাকবে। রবি তার মূল ত্রিকোণ থেকে 9th হাউসে থাকবে। তো রাজা সব থেকে বেশি কমফোর্টেবল এবং অত্যন্ত মানসিকভাবে নিজেকে দৃঢ় মনে করে যখন সে তার সামনে তার সেনাবাহিনী বা তার যে প্রধান, তার দৃঢ় প্রত্যয়কে সে দেখে, অনুভব করে, বা তার যে ডোমেইন আছে সেই ডোমেইনের মধ্যে সে অবস্থান করে, সে নিজেকেও সেফ অনুভব করে, তথা সে তার যে রাজ্য বা তার যে পরিসর তারও সেফগার্ড প্রদান করতে পারে। আচ্ছা, এবং অফেন্সের ক্ষেত্রেও তাই। কোনো দেশ যদি কোনো দেশের উপরে আক্রমণ করে, তখন সেনাবাহিনী আক্রমণকারী হিসাবে সেখানে কাজ করে, এবং কোনো দেশ যদি আক্রান্ত হয়, তখন সেনাবাহিনী সেখানে তার দেশের নাগরিককে বাঁচানোর জন্য তার ডিফেন্সিভ ফোর্সকে অ্যাপ্লাই করে। আমাদের প্রথম এবং শেষ যে ব্যারিয়ার যে কোনো দেশের তার সেনাবাহিনীর উপরই ন্যস্ত থাকে। তো সেই হিসাবেও মঙ্গলের দৃঢ় প্রত্যয় এখানে কার্যকরী হয়। এছাড়া ভ্রাতা, আত্মবিশ্বাস, মানে সিবলিংস, 3rd হাউস থেকে বিচার করা হয় মঙ্গলকে। আত্মবিশ্বাস, আমাদের কনফিডেন্স, ডেডিকেশন, কারেজ, সাহস লাগে, না হলে সেই কাজ করা যায় না। মঙ্গলের অদম্য সাহস। মঙ্গল অনেকটা সেই না হওয়া কাজকেও সে পরিণতি দেওয়ার চেষ্টা করে যায়। কারেজ, পরাক্রম, অ্যাঙ্গার এবং ইগো, এটা মঙ্গলের নেগেটিভ পার্সপেক্টিভ, মানে তার তামসিক গুণ। যেরকম অ্যাগ্রেশন, এটাকে যদি পজিটিভলি ইউজ করা যায়, সেটাকে অনেক সময় অফেন্সিভ ক্ষেত্রে ইউজ করা যায়, কিন্তু সেটার পরিণাম অনেক সময় খুব নেগেটিভ হয়। হঠকারিতা, এটাও খুব বেশি থাকে মঙ্গলের মধ্যে। যদি মঙ্গল ম্যালাফিক থাকে, 10টা হরোস্কোপ যদি ওপেন করা হয়, মঙ্গলকে একদম স্টেবিলাইজ দেখা যায় 20% হরোস্কোপে। সামান্যতম ত্রুটি বিচ্যুতিও মঙ্গলের মধ্যে রয়ে যায়, কারণ মঙ্গলের মধ্যে অগ্নিকারক প্রবৃত্তি রয়েছে। এবং আগুনকে কন্ট্রোল করবার জন্য আপনারা যখন রান্না করেন দেখবেন যে সবসময় আঁচকে নিয়ন্ত্রণ করা হয়, কারণ না হলে রান্নাটি নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য মঙ্গলকে অলওয়েজ টু বি কন্ট্রোলড। মঙ্গল যদি কন্ট্রোল না হয়, মঙ্গল অন্য জিনিসকে প্রভাবিত করে, সেটির সাথে নিজের যোগসূত্র থাক বা না থাক। মঙ্গলের মধ্যে এই তামসিক অ্যাগ্রেশনটা খুব বেশি আছে, না হলে সেই প্ল্যানেটের গুণকেও মঙ্গল নষ্ট করে দেয়। ছোট প্ল্যানেট, কিন্তু তার গুণ বা কার্যকরিতা অনেক বেশি আছে, বিশেষত কলিযুগের ক্ষেত্রে শুক্র এবং মঙ্গল, এবং তাদের অ্যাম্বিয়েন্সে থাকা রাহু বা কেতু, যাকে কনসিডার করুন, হুইচেভার, এরাই মুখ্যত কারক শক্তি হিসাবে এখানে কাজ করে। এছাড়া বোল্ডনেস, তাছাড়া ভূমি,
আমাদের যত সমস্ত ইঞ্জিনিয়ারিং আছে, বিশেষত হার্ড ইঞ্জিনিয়ারিং, যেগুলো হেভি ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বা ধরুন সিভিল ইঞ্জিনিয়ারিং, ব্রিজ নির্মাণ হচ্ছে, এই ধরনের ইঞ্জিনিয়ারিং, বড় রাস্তা নির্মাণ হচ্ছে, টানেল তৈরি হচ্ছে, যেখানে প্রচুর লোকবল, অনেক বড় বড় যন্ত্রপাতি এবং দীর্ঘদিন ধরে কাজ করতে হচ্ছে, খুব কঠিন জায়গায় রাস্তা নির্মাণ হচ্ছে, হ্যাঁ, এরকম ধরনের কাজ, কোনো পাহাড়ের মধ্যে দিয়ে কোনো টানেল তৈরি হচ্ছে, এরকম ধরনের কাজ মঙ্গলের সাথে যুক্ত থাকে। ফান্ডামেন্টাল টেকনোলজিও মঙ্গলের সাথে যুক্ত থাকে, কিন্তু মুখ্যত তার হার্ডওয়্যার পোর্শনটাই যুক্ত থাকে, সফটওয়্যার পোর্শনটা কিন্তু ডাইরেক্টলি মঙ্গলের সাথে নয়, কিন্তু হার্ডওয়্যারকে দিয়ে সফটওয়্যারের কাজ অ্যাকচুয়ালি করানো হয়। কম্পিউটারের পার্সপেক্টিভে বলছি, কারণ অধিকাংশ মানুষ এটার সাথে সহজবোধ্য, না হলে অন্যভাবেও বলা যেত যে কোনো জিনিসের হার্ড পোর্শন, আমাদের শরীরের যে হার্ডার পোর্শন, সেই পোর্শন বিং কন্ডাক্টেড বাই, সেটার কনস্ট্রাকশন স্যাটার্ন এবং মঙ্গল, এবং কন্ডাকশন হয় মঙ্গলের দ্বারা, এবং বুধ তার মধ্যে ইম্পালসকে তৈরি করে, এবং রবি, চন্দ্র, বৃহস্পতি তার মধ্যে প্রাণ শক্তির সঞ্চার প্রসারণ, এবং যেখানে যতটা প্রাণ শক্তির প্রয়োজন তার প্রপার ডিস্ট্রিবিউশন সেটা বৃহস্পতি দ্বারা হয়, সেটা রবি দ্বারা হয় না। রবি প্রাণ শক্তিকে ন্যাচারাল সঞ্চার করে দেয়, রবি কারকতার ভূমিকায় কখনো আসে না। তো মঙ্গল সেখানে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে। তো মঙ্গল সম্পর্কে বললাম, মঙ্গলের একটি প্রধান ভূমিকা হচ্ছে অ্যাগ্রেশন, এগিয়ে যাওয়া, এবং শনির ভূমিকা ঠিক তার বিপরীত। শনি হচ্ছে পরম জ্ঞানের কারকতা, তার মধ্যে ত্যাগ, তার মধ্যে তিতিক্ষা, তার মধ্যে ন্যায়, জাস্টিস, ন্যায় দেওয়ার ক্ষমতা, ন্যায়মূর্তি, ন্যায়াধীশ, তিনি হচ্ছেন সেই ন্যায়মূর্তি। কাল নির্দেশক প্ল্যানেট হচ্ছে শনি, এবং যে কোনো কাজকে পরম জায়গায় পৌঁছানোর জন্য, মানে তার যে একদম এক্সট্রিম তার ফরমেশনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে কার্যকরিতা লাগে, সেটি শনির মধ্যে পরিপূর্ণভাবে থাকে। এবং সেই জন্য স্যাটার্নের গুণযুক্ত মানুষের মধ্যে যে কোনো কাজের মধ্যে তাদের পারফেকশন লেভেল, তাদের যে কোনো কাজের মধ্যে টেকনিক্যাল আপগ্রেডেশন, কাজের একদম গভীর গহনে ঢুকে কাজ করা, এবং নর্মালি সেখান থেকে কোনো প্রফিটের জন্য মুখ্যত কাজ না করা, কাজটাকে সে ভালোবেসে, বা ঠিক আছে বেঁচে থাকার জন্য একটা মিনিমাম রেমুনারেশনের দরকার হয়, সেটা সে পাচ্ছে, কিন্তু দ্যাট ডাজ নট মিন সে সেখান থেকে কোনো প্রফিটেবল উদ্দেশ্যেই কাজ করছে। তো শনির এই সমস্ত গুণ আছে। তাছাড়া শনির যেটা, শনি একটা মানুষ, একজন ঋষি বা মুনিকে আমরা কি দেখি, সমস্ত বস্তু বা জড়জগতের এই যে মৃত্যুলোকের যে কনসেপশন, তার বাইরে চলে যায়। হাসি খুশি, আনন্দ, দুঃখ, যন্ত্রণা, বেদনা, সব কিছুতে সে একটা স্থিতপ্রজ্ঞ রূপে থাকে। ভগবানের যে বেসিক কনসেপশন, যে কোনো পরিস্থিতিতে স্থিতপ্রজ্ঞ থাকা বা থাকার চেষ্টা করা, সেই কনসেপশনের পরকাষ্ঠা হচ্ছে মেটেরিয়ালভাবে তাকে যদি দেখানো হয়, সেটা স্যাটার্নকে দেখানো হয়। স্যাটার্নের মধ্যে পরম প্রকৃতি রয়েছে, সেজন্য স্যাটার্নকে ব্লু আকারে দেখানো হয়। ব্লু অ্যাকচুয়ালি নয়, মেঘের কালার, ভগবানের গায়ের কালার। মেঘ বর্ণম বলা আছে না, তার মানে হচ্ছে অনন্ত, সেটা ডাইমেনশনলেস। তো সেই হিসাবেও স্যাটার্নকে কিছুটা তার একটা বলতে পারেন যে প্রোটোটাইপ হিসাবে দেখানো রয়েছে। তো তার মধ্যে পরম জ্ঞান আছে। এই পরম জ্ঞান থাকার জন্য স্যাটার্ন সম্পর্কে মানুষের একটা ম্যাল কনসেপশন আছে। শনি খুব ক্ষতিকারক জিনিস, কিছু ক্ষতিকারক নয়। সমাজের সিংহভাগ মানুষ যখন স্যাটার্নের যে মূলভূত প্রকৃতি থেকে ডিফার করে যায়, বিশেষত কলিযুগে এসে, তখন যে ন্যায়মূর্তি বা ন্যায়াধীশ তাকে দেখে তখন সাধারণ মানুষের ভয়ই হবে, কারণ তাকে যদি একবার কেউ ধরে নেয়, তখন তার মেটেরিয়াল যে জায়গাগুলো রয়েছে সেগুলো থেকে সে আস্তে আস্তে ডিভিয়েটেড হতে থাকবে। তো সেই ডিভিয়েশনের ভয়ে এক ধরনের চলতি কথা আছে যে শনি খুব মারাত্মক, শনি এই 7.5 চলছে, ডাইয়া চলছে, অমুক চলছে, কিছুতে কিছু স্যাটার্ন ফল দেয় না ইফ আ পারসন স্টেজ টু বি হোলি। কিন্তু সেটা যদি সে না থাকে, তাহলে কিন্তু সেখানে অফকোর্স সমস্যা তৈরি করবে। এবং মীন রাশি কি প্রকৃতির রাশি? মীন হচ্ছে কালপুরুষের দ্বাদশ ঘর, এবং তার দ্বাদশ ঘর মানে মীনের দ্বাদশ ঘর হচ্ছে কুম্ভ রাশি। এবং এই ঘরে, এই দুটো ঘরের কম্বিনেশনে স্পেশালি মীন রাশির প্রায় পুরোটা অংশ
এবং কুম্ভ রাশির মোটামুটি রাহু নক্ষত্রের লাস্ট যে চরণ সেখান থেকে মানে 13°20' পর্যন্ত কুম্ভ রাশির এই যে অংশ, এই অংশটা স্যালভেশনের সাথে যুক্ত থাকে, মানে মানুষের মোক্ষের সাথে যুক্ত থাকে। জীবন মৃত্যুর যে মেটেরিয়াল অংশ সেটাকে ক্রস করবার যে থ্রেশহোল্ড আছে, সেই থ্রেশহোল্ড হচ্ছে এই অংশটা। এবং এই অংশে যেটা থাকে সেখানে গভীর নলেজ থাকে, কিন্তু নলেজটা মেটেরিয়াল রূপে থাকে মুখ্যত। এই নলেজকে স্পিরিচুয়াল রূপে গ্রহণ করা, তার জন্য স্যাটার্ন সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য দেখবেন যখন থেকে কুম্ভ রাশিতে স্যাটার্ন এসেছে 23 সাল থেকে, যারা ভিডিও দীর্ঘদিন দেখেন আমি অনেকবার বলেছি বা অনেকে নিজেরাও জানেন, এবং সে তার কাছাকাছি সময় থেকে বৃহস্পতিরও অতিচার গতি শুরু হয়েছে, এবং বৃহস্পতির এই অতিচার গতি থাকবে 32-33 সাল পর্যন্ত। তা আমি এই 23 সাল থেকে 32-33 সাল, এই প্রায় 10 বছর যে সময়, এই সময়টাকে আমাদের যে মেটেরিয়াল যে কালচার সিভিলাইজেশন, তার রেভলিউশনারি চেঞ্জ করবার বা রেভলিউশনারি চেঞ্জ হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। আমরা যদি হট করে এখন পেছন দিকে অনেকটা দূর চলে যাই, তখন মনে হবে যে পিছনের দিনের মানুষগুলো এত মানে কনস্ট্রেইনসের মধ্যে কি করে বেঁচেছিল, তার তো আমাদের মতো এত সুযোগ সুবিধা ছিল না, কিন্তু তারা কিন্তু তখনকার সময়ের মতন কমফোর্টেবল ছিল। আবার আমাদেরও যখন ধরুন আজ থেকে 30 বছর পরে তৎকালীন সময়ের কোনো ছেলে মেয়ে দেখবেন আমাদের বর্তমান সোসাইটিকে, তখন একই কনসেপশন মনে হবে। কিন্তু প্রত্যেকটা সোসাইটি তার কালগত অনুসারে তার মতন করে সে কিন্তু অ্যাডাপ্টেবল থাকে। তো এই অ্যাডাপ্টেবিলিটিটাই অ্যাকচুয়ালি তো চেঞ্জ হয়, এই চেঞ্জের মধ্যে কখনো র্যাপিডিটি আসে। এই র্যাপিড সেকশনটা হচ্ছে এরকম, আপনি সারা পৃথিবীতে দেখুন, সারা পৃথিবী এ সময় একটা টার্ময়েল স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আমি অনেকবার আপনাদের বলেছি যে এই বছরের মোটামুটি ফার্স্ট হাফ সেটা তবুও ঠিকঠাক মতন একটা লেভেল অবধি চলবে। মানে এই বছরকে যদি কনসিডার করে আমাকে কেউ বলে যে এই বছর সম্পর্কে বলুন, তাহলে এই বছরের ফার্স্ট হাফ তবু ঠিক আছে, কিন্তু সেকেন্ড হাফ কিন্তু খুব গণ্ডগোল। সেটা পৃথিবীর এই যে পরিবর্তন সাধিত হবে সেক্ষেত্রে একটা খুব বড় ভূমিকা নেবে। প্ল্যানেটের সিচুয়েশান দিয়েই তো করে, ডেমিগডসদের দিয়ে সেই কাজ ভগবান সংগঠিত করে তার মতন করে। তো সেই হিসাবে আপনারা দেখতে পারবেন যে 33 সাল পর্যন্ত আমরা যারা জীবিত থাকবো, সেই সময় পর্যন্ত যদি থাকতে পারি, তাহলে এই পরিবর্তনটা আমরা বুঝতে পারবো, এবং সেই পরিবর্তনটা কিন্তু খুব ব্যাপক হবে। বর্তমানের যদি কারো ডায়েরি লেখা অভ্যাস থাকে বা কেউ যদি ভিডিও করে রেখে দেন, তাহলে আজ থেকে ঠিক 7-7.5 বছর পরের যদি কোনো ভিডিও করেন, দেখবেন যে র্যাপিড চেঞ্জ এসে গেছে, এবং তখন ওই ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। এবং সেটা সর্বত্র, একদম ইনস্টিটিউশন থেকে শুরু করে মানুষের জীবনযাত্রা, সোশ্যাল কালচারাল সব ক্ষেত্রে পরিবর্তন হবে। আপনারা পরিবর্তন বুঝতে পারছেন না যে আগে লোকে সিনেমা দেখতে যেত হলে টিকিট কেটে, এখন কটা লোক সিনেমা দেখে, সব একটা মোবাইলের মধ্যে সব কিছু দেখে নেয়। সিনেমা করা যারা বড় বড় কলাকুশলী, তারা অনেক রকম ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছে। অর্থাৎ মানুষের যে এন্টারটেনমেন্ট, তার চেঞ্জ এসে গেছে। মানুষ পয়সা দিয়ে এন্টারটেনমেন্ট করবে, সে অন্য একটা মানুষের বেড়াজালে কেন বাঁধবে? তখন তার অফিস থাকতে পারে, কাজ থাকতে পারে, তার কোনো পার্সোনাল মোমেন্ট থাকতে পারে, তো সে তার প্লেজার তার মতন করে করবে। তো মানুষের খেলাধুলা থেকে শুরু করে বিনোদন, শিক্ষা জগৎ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে দেখবেন লাস্ট 3 ইয়ার্স, বিশেষত করোনা পিরিয়ড, এটাকে বলতে পারেন একটা ইনিশিয়েশন হিসাবে অনলাইন ব্যবস্থা, এবং তারপর থেকে এটা র্যাপিডিটি নিয়েছে 23 সাল থেকে, এবং এটা সর্বক্ষেত্রে হচ্ছে। এবং এখন তো এআই এসে গেছে, এবং এটা আরও যত দিন যাবে তত দেখবেন আমাদের প্রচুর জায়গায় কাজের মাধ্যম, বড় বড় সুবিশাল অফিসগুলো রয়েছে, সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় দেখবেন এই কনসেপশনে ব্যাপক চেঞ্জ আসবে যে এত বড় একটা অফিস মেনটেন করার কি প্রয়োজন আছে? সবার বাড়িতে ইন্টারনেট আছে, সবাইকে একটা ব্যাক অফিস দিয়ে দেওয়া হবে, তারা যে যার মতন কাজ করে নেবে, এবং ওখানে লগ ইন করলেই তার সঙ্গে সঙ্গে তার প্রেজেন্টের উঠে যাবে।
তিনি কতক্ষণ লগ ইন আছেন সেটা বোঝা যাবে। যিনি কন্ট্রোলিং অথরিটি তিনিও তার বাড়ি থেকে দেখতে পারবেন। পুরো পরিস্থিতির মধ্যে রেভলিউশনারি চেঞ্জ আসবে। এখন যেরকম ধরুন, আমি আইনে ছাত্র বলে বলছি, ধরুন এই বিচার ব্যবস্থা যে হচ্ছে বিভিন্ন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, আমরা সেটা লাইভ দেখতে পাই। এই লাইভ স্ট্রিমিং আজ থেকে 10 বছর আগে কেউ চিন্তা করতে পেরেছে যে বিচার ব্যবস্থা লাইভ দেখতে পাচ্ছি? দেখার অধিকার তো সবার রয়েছে। যে কোনো বিচার ব্যবস্থায় যদি সেটা খুব টেকনিক্যালি, যদি সেটা খুব সেন্সিটিভ বিচার না হয়, সেখানে কিছু প্রহিবিশন থাকে। না হলে যে কোনো বিচার যখন চলে, যে কেউ গিয়ে সেটা শুনতে পারে, কারণ ওটা একটা পাবলিক ফাংশনারি। সংবিধান সেখানে সকলের প্রবেশের মর্যাদা দিয়েছে, কেউ তাকে আটকাতে পারবে না, তার যদি কোনো অসৎ উদ্দেশ্য না থাকে। কিন্তু সেটা তো সম্ভব নয়, কেউ দিল্লি গিয়ে বা কলকাতায়, যে ধরুন উত্তরবঙ্গে থাকে, সে কী করে গিয়ে দেখবে? কিন্তু এখন সে ইন্টারনেটে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কিভাবে, মানে কোর্ট অফ প্রসিডিংস কিভাবে হয়। কেউ কোনোদিন ভাবতে পেরেছে? আজ থেকে 5 বছর আগেও কাউকে বললে অনেক মানুষ বিশ্বাস করতে পারত না। দিজ আর টেকেন টু বি দ্য চেঞ্জেস যেটা ঘটতে চলেছে, এবং শনি বিভিন্ন প্ল্যানেটের সহচর্যে চেঞ্জগুলো ঘটাবে। এবার মঙ্গলকে কি বলা হয়? মঙ্গল হচ্ছে এই মুহূর্তে কাজ করো, ডু ইট নাও, এই মুহূর্তে করো। অ্যাগ্রেশন, কোনো রেস্টলেস। একজন সোলজার কি করেন? তার যে সুপিরিয়র অথরিটি আছেন তার অর্ডারের অপেক্ষায় থাকে। তিনি অর্ডার করেছেন মানে সে কাজটা করতেই হবে, বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস। অর্ডারকে কখনো তারা ভায়োলেট করেন না। তাদের ট্রেনিং বা তাদের শিক্ষা ব্যবস্থাটাই এরকম। তো মঙ্গলের প্রকৃতি, যেরকম পরিস্থিতি থাক তোমাকে করতে হবে, তোমাকে মিশন কমপ্লিট করতে হবে। তো মঙ্গল মানে ডু ইট নাও। আর স্যাটার্ন মানে ভেবে চিনতে, অনেক পরিণত বুদ্ধি দ্বারা, অনেক বুদ্ধির একদম গভীর গহনে গিয়ে কোনো কাজকে মর্যাদা দেওয়া বা সেটাকে পরিপূর্ণতা দেওয়া, যাতে সেই কাজটা হয়ই ঠিকঠাক মতন। অনেক কাজ আছে যেটা সাডেন স্টার্ট করলে সেটা কিন্তু হয়, কিন্তু বহু কাজই আছে যেটার ক্ষেত্রে কিন্তু লং টার্ম বুদ্ধি, প্ল্যানিং, তার স্ট্র্যাটেজি, তার গভীরতা সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়। তো বুঝে নিন, দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী প্ল্যানেট একসাথে তাদের কোইন্সিডেন্স হতে চলেছে, একটি নির্দিষ্ট একসাথে থাকতে চলেছে। মানে আপনি মনে করুন একটি সাইকেল চালাচ্ছেন, সাইকেলের জোরে প্যাডেলে প্রেশার করছেন, আবার ব্রেকটাও চিপে রেখেছেন। তো সেখানে যে বিরুদ্ধ ফোর্স তৈরি হবে, একাধারে আপনি ফোর্স দিচ্ছেন, একাধারে আপনি চাকাটাকেও ঘুরতে দিচ্ছেন না। এই ধরনের প্রকৃতির অবস্থাটাকে বলা হয় জ্বালামুখী অবস্থা। শনি এবং মঙ্গল যখন একসাথে থাকে তখন তাকে ভলক্যানিক এরাপশনের সাথে তুলনা করেছেন মহর্ষি পরাশর। সারাবলী গ্রন্থেও তাই আছে, বা আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ততেও তাই রয়েছে, সূর্য সিদ্ধান্ততেও তাই রয়েছে। পরিষ্কার যে শনি মঙ্গল যখন একসাথে আসে, শনিকে কি দেখানো রয়েছে? শনিকে দেখানো রয়েছে এয়ার। কিন্তু কেমন এয়ার? যেই এয়ারের মধ্যে ফুয়েল ক্যাপাসিটি রয়েছে। শনি তো পরম নলেজ। আপনার মধ্যে যখন নলেজ যাবে, সেই নলেজকে আপনি ব্যবহার করতে পারবেন সোসাইটির জন্য। তো ব্যবহার করা মানে কি? সেটা প্রজ্বলিত থাকা। আপনি মানুষের মধ্যে সেটা মেটেরিয়াল স্বার্থে ব্যবহার না করুন, সেটা থেকে আপনি অর্থ আয় না করুন, শুধু নিজের জীবনের নিমিত্ত আকারে ব্যয় করুন, কিন্তু তার দ্বারা সমাজের যে ব্যাপক অংশ উপকৃত হচ্ছে, সেই অংশটা হচ্ছে প্রজ্বলিত অংশ। তো সেটা হচ্ছে শনির গুণ। তো শনিকে অনেক সময় সেই জন্য তেল আকারে দেওয়া হয়। দেখবেন না, ওই বিভিন্ন মানুষ আমাদের বজরংবলীর মন্দিরে গিয়ে বজরংবলীকে তেল দেন, তার পায়ে সিঁদুর দেন, আমাদের প্রথা আছে। তো স্যাটার্নকে সে মুক্ত করেছিল বলে সেটা করা হয়। স্যাটার্নকেও যখন দেওয়া হয়, স্যাটার্নকে যখন তাকে অর্ঘ্যদান করা হয়, তাকে যখন পূজা অর্চনা ওয়ার্শিপ করা হয়, তখন দেখবেন সরিষার তেল দেওয়া হয়, কালো তিল দেওয়া হয়। তার কারণই হচ্ছে সেটির সাথে পরম নলেজ যুক্ত থাকে, এবং নলেজ জিনিসকে বাঁচিয়ে রাখে, জ্ঞান জিনিসকে বাঁচিয়ে রাখে। বাঁচিয়ে অন্য কিছু রাখতে পারবে না, না মানি, না আপনার সম্পদ, না কিছু। যদি নলেজ থাকে দেন সেটা জ্বলবে, অনেক ক্ষীণ অবস্থাতেও জ্বলে থাকবে। তো স্যাটার্নকে তার সাথে তুলনা করা হয়। এবং মিন হচ্ছে ওয়াটার সাবস্টেন্স, কিন্তু একটু গরম জল, মিনের টেম্পারেচার, কিন্তু খুব গভীর জল। এবং মঙ্গল হচ্ছে ফায়ার,
তো এখানে এক ধরনের বলতে পারেন যে এক ধরনের প্রজ্বলন শক্তি এখানে জাগরিত হবে, এক ধরনের ইগনিশন ফোর্স এখানে জাগ্রত হবে। তো সেই ফোর্সটা এই মুহূর্তের জন্য ভালো নয়। শনি এবং মঙ্গল যখন এক ঘর দিয়ে যায় তখন বিশেষত মিনের মতন ঘর, কালপুরুষের দ্বাদশ ঘর এবং শুক্রের এক্সল্টেড স্টেট দিয়ে যায়, তখন শুক্র হচ্ছে আমাদের প্লেজার, শুক্র হচ্ছে আমাদের মেটেরিয়াল প্লেজার, ভোগ সুখ সম্পদ, হ্যাঁ, আমাদের যত রকম ষড়রিপু তার যে ভোগ, সেই সমস্ত কিছু বিং ডিনোটেড বাই দ্য ভেনাস, রিক্রিয়েশন, আর্ট অ্যান্ড কালচার, এভরিথিং। পজিটিভ জিনিসও প্রচুর রয়েছে, কিন্তু মুখ্যত ভোগের নিমিত্তে আছে, রিক্রিয়েশনের নিমিত্তে আছে। তো সেই ভোগ কারক প্ল্যানেটের এক্সল্টেড স্টেট এবং শুক্র তার পরবর্তী ঘরে রয়েছে, অর্থাৎ মীন রাশির দ্বিতীয় থেকে মীনকে সে অনেক স্ট্রেন দিচ্ছে এবং নিজের মূল ত্রিকোণ থেকে সে সপ্তমে অবস্থান করছে, বা নিজের স্বস্থান থেকে দ্বাদশে অবস্থান করে সেই ঘরেরও পেডিস্টাল এফেক্ট দিচ্ছে, যার ফলে মিনের স্ট্রেংথ কিন্তু ন্যাচারালি বেশি আছে। এবং শনি এই মুহূর্তে যেখান দিয়ে পাস করবে সেটি হচ্ছে 10 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, এবং তারপরে 13 ডিগ্রি 20 মিনিট থেকে প্রায় ধরুন 15.5 ডিগ্রি পর্যন্ত পাস করবে। অর্থাৎ নবাংশে যদি বিচার করেন তাহলে সেটি তুলা এবং বৃশ্চিকের ঘর দিয়ে সে পাস করবে। তো সেক্ষেত্রে এখানে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। সেই বিরূপ প্রতিক্রিয়ার ফলে এখানে যে প্রবলেমটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যাগ্রেশন ফোর্স, মানুষের ইমোশনাল ফোর্স। ইমোশনের যে দুটো দিক থাকে, দুটো ট্রি থাকে, একটা ট্রি যেরকম তার মধ্যে ইমোশন, প্যাশন, অবসেশন, লাভ, অ্যাফেকশন, দয়া মায়া একটা দিক থাকে, অন্য একটা দিক থাকে অ্যাগ্রেশন, অ্যাঙ্গার, অস্টেরিটি। সেটা খুব নেগেটিভ হলে, যেহেতু রাহুও তাদের দ্বাদশে রয়েছে এবং রাহু থেকে বেশি দূরত্বে নেই, রাহু থেকে 30 ডিগ্রির মধ্যেই অবস্থান করবে দুজনে, তো অস্টেরিটি থাকবে এবং তার সাথে কিছু জায়গায় ক্রুয়েলটি, কিছু জায়গায় নিজের প্রতিস্পর্ধাকে পাওয়ার জন্য কোনো ক্ষমতাবান ব্যক্তিত্ব পৃথিবীর বুকে, তার জন্য সে অপরকে ক্ষতি করতেও দ্বিধাগ্রস্ত হবেন না, সেই ধরনের মানসিকতা কিন্তু এখানে জাগরিত হওয়ার জায়গা তৈরি দেখাচ্ছে পুরোপুরি। অবশ্যই তার ছকেও সেই ম্যালাইন ফ্যাক্টর থাকতে হবে, না হলে সেটা হবে না। খুব ক্ষমতাবান বা খুব উচ্চাকাঙ্ক্ষী মানুষ মানেই তার ছকে ম্যালাফিক জায়গা রয়েছে, সেটা কিন্তু সকল ক্ষেত্রে নয়। তো সেই জায়গাটা তো থাকতে হবে। কিন্তু বর্তমান যেহেতু ধরুন আমি আজকে 27 তারিখ ভিডিও করছি, তো আমি আপনাদের বলেছিলাম যে 27 তারিখ 28 তারিখ পর্যন্ত সময়টা অতিশয় গন্ডগোলের আছে এবং লট অফ নেগেটিভ থিংস হ্যাপেন্ড ডিউরিং দ্যাট 10 year। সেটা ফেব্রুয়ারির মোটামুটি সেকেন্ড উইক থেকে সারা পৃথিবীতে দেখা গেছে। রাহু মঙ্গল একসাথে ক্রস করেছে, 23 তারিখ থেকে রাহু মঙ্গল ফেব্রুয়ারি ক্রস করেছে। তো বুঝতেই পারছেন, রাহু হচ্ছে এয়ারি সাবস্টেন্স, মঙ্গল হচ্ছে তার ফায়ার, এবং কুম্ভের ঘর হচ্ছে এয়ারি পজিশন, সেই শনি জলের ঘরে বসে রয়েছে। তো জল কেন্দ্রিক রিজিয়নে কিন্তু সব থেকে বেশি টেনশন হয়েছে। যুদ্ধ হয়তো স্থলে হয়েছে, কিন্তু অ্যাটাকস বা প্রত্যাঘাত দুটোই কিন্তু জলের সংগঠিত এরিয়ায় বা জলে প্রচুর ব্লকেজ এখনো পর্যন্ত রয়েছে, যার জন্য কিছুটা হলেও বাণিজ্যে মন্দা দেখা গেছে, যার জন্য শেয়ার মার্কেট পৃথিবীর বিভিন্ন জায়গায়, যেহেতু ফুয়েল মেজর কারিগর এখানে, ফুয়েলেও কিন্তু সেখানে কম বেশি বাজারে উত্থান পতন দেখা গেছে। তো সেটা আস্তে আস্তে কিছুটা বেটার হবে। কিন্তু যেই না মঙ্গল এখানে প্রবেশ করবে, স্যাটার্নের মঙ্গল হাই ভেলোসিটিতে রয়েছে, তো সে দ্রুত শনির দিকে যেতে চাইবে, প্রায় 45-40 মিনিট গতিতে মঙ্গল যেতে থাকবে, তার অ্যাভারেজ ভেলোসিটির বেশি। এবং স্যাটার্নও কিন্তু অস্ত রয়েছে এখনো। আমি বলেছিলাম যে স্যাটার্নের প্রাইমারি এফেক্টটা 28 তারিখ চলে যাবে, আগামীকাল, কিন্তু স্যাটার্নের যে অস্ত থাকাটা সেটা কিন্তু 11 এপ্রিল পর্যন্ত রয়েছে। তো সেই হিসাবেও শনি এবং মঙ্গলও অস্ত রয়েছে।
তো দুজনেই দুটি অস্ত প্ল্যানেট একসাথে মানে কোয়েনসাইড টুগেদার মীন রাশিতে মানুষের মধ্যে অ্যাগ্রেশন, মানুষের মধ্যে ইমোশনের যে অ্যাগ্রেসিভ সেক্টরটা সেটা বাড়িয়ে দেওয়া, এবং তাছাড়া যেটা তৈরি করে সেটা ক্রোধের উন্মেষ, হাই প্রেশার অ্যাক্টিভিটিস, খুব চাপ মধ্যে নিজেকে নিয়োজিত করা বা অতিরিক্ত প্রেশার নিয়ে নেওয়া, যাদের ক্ষেত্রে ম্যালাফিক পোর্শন আছে সেটা অত্যন্ত বেশি বেড়ে যাওয়া। এবং আপনারা আরেকটা জিনিসও দেখতে পারবেন বর্তমানে, যে বহু মানুষ বলে কালসর্প নিয়ে প্রশ্ন, দেখবেন যে এই কালসর্পের মধ্যে প্ল্যানেটগুলো বর্তমানে ধরুন কিছুটা অবস্থান করেছে, কিছুটা করছে, তারও একটা ইম্প্যাক্ট কিন্তু এখানে কম বেশি থাকবে। যদিও শুক্র বাইরে আছে তা সত্ত্বেও বলছি তার একটা ইম্প্যাক্ট কিন্তু থাকবে, কারণ শুক্র এখানে অনেকটা ম্যালাফিক থাকবে, বিশেষত এপ্রিল মাসের 15 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। এই সময়টা দ্য ভেনাস উইল বি রিমেইনিং ভেরি ভেরি উইক এই সময়, কারণ শনি এবং মঙ্গল নেক টু নেক এক নবাংশ দিয়ে পাস করবে, প্রথমে তুলা এবং তারপরে বৃশ্চিক। তা আমি যাদের সাথে কথা হয় বা হবে, আমি প্রত্যেককেই এই টাইমটাতে গাড়ি ঘোড়া বা ডিলিংস বা ধরুন কোনো বড় কোনো সেল পারচেস করা, কোনো টাকা পয়সার ডিলিংস, হ্যাঁ, যেখানে অনেক সারা জীবনের কোনো বিষয় জড়িত আছে, এই সময়টা আমি প্রত্যেককেই বারণ করেছি। 2 নম্বর হচ্ছে সমুদ্রে যে যুদ্ধ চলছে সেটাও কিন্তু এই সময়টায় হঠাৎ করে এরাপশন হতে পারে। বিশেষত রবি যেই না মেষ রাশিতে ঢুকবে সে মঙ্গলকে অতিশয় বল প্রদান করে দেবে, অর্থাৎ 13 তারিখ থেকেই মোটামুটি। তো মঙ্গলের বল প্রদান হলেই মঙ্গল স্যাটার্নকে ডমিনেট করার চেষ্টা করবে। when Saturn is to be dominated by the negative force of Mars, তখন কি হবে, মানুষের বিচার বুদ্ধি এগুলো লোপ পাবে, অর্থাৎ তার যে সে শুধু নিজের উদ্দেশ্যটুকু চিন্তা করবে, তার বাইরে সে কিছু চিন্তা করতে পারবে না। যাদের ক্ষেত্রে সেই ম্যালাফিক কম্বিনেশন বেশি আছে তারা বেশি চিন্তা করবে, যাদের কম আছে তারা কম করবে, কিন্তু এটা শনির ফল, সার্বিক ফল দেবে। এটাকে বলা হয় বুদ্ধিহীনতা বা মূঢ় অবস্থা। সেই মূঢ় অবস্থা তৈরি করবে। মূঢ় অবস্থায় এসে গেলে মানুষ তখন এমন কিছু কাজ করে ফেলে যেটার কিন্তু কনসিকুয়েন্স খুব মারাত্মক রকমের হতে পারে, সেই ধরনের কাজের কিন্তু এখানে যোগ দেখা যাচ্ছে। ফলে প্রাকৃতিক দুর্যোগ, তার সাথে সমুদ্র যুদ্ধ, এছাড়া বিভিন্ন যে সমস্ত ঘুমন্ত আগ্নেয়গিরি রয়েছে, বিশেষত জলের কাছাকাছি অঞ্চলে যেগুলো রয়েছে, তো সেগুলোর কিন্তু এরাপশন হওয়ার যোগ আছে, সারা পৃথিবীতে আছে। প্রশান্ত মহাসাগরের দুপাশ দিয়ে সেদিকে দুটো আমেরিকা মহাদেশেরই পশ্চিম প্রান্ত থেকে একদম আমাদের এশিয়া মহাদেশের পূর্ব প্রান্ত পর্যন্ত যে সমস্ত জায়গাগুলোতে আমাদের ভলক্যানিক এরাপশন হওয়ার যোগ থাকে সেই ধরনের রয়েছে। আমাদের মেডিটেরিয়ান সির যে নর্দার্ন পার্টে যে সমস্ত অংশ আছে সেখানে, বা ধরুন আমাদের দেশেই আমাদের আন্দামানে রয়েছে, বা ইন্দোনেশিয়া তার যে দ্বীপপুঞ্জ, ফিলিপিন্স তার যে দ্বীপপুঞ্জ, এখানে প্রচুর রয়েছে, জাপানে রয়েছে, এরকম জায়গায় কিন্তু এই ধরনের ভলক্যানিক এরাপশন হওয়ার যোগ আছে, বা সমুদ্রের মধ্যে দিয়ে হঠাৎ করে কোনো অংশ দিয়ে লাভার স্রোত বেরোনো, এরকম ধরনেরও কিন্তু যোগাযোগ দেখা যাচ্ছে এক্ষেত্রে। আচ্ছা, যে সমস্ত পেট্রোলিয়ামজাত পণ্য, সেখান থেকে যে সমস্ত ধরুন সাব প্রোডাক্ট বা বাই প্রোডাক্ট যেগুলো বেরোয়, যেগুলোর দ্বারা বিভিন্ন গুডস ম্যানুফ্যাকচারিং হয়, তো সেই ধরনের ম্যানুফ্যাকচারিং গুডস ক্ষেত্রে কিন্তু মন্দা দেখা দিতে পারে। সেটা এপ্রিল মাসের 26 তারিখ অবধি চলবে, তারপরে সিচুয়েশন স্লোলি ঠিক হয়ে যাবে। এবং আরেকটা জিনিস, বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পারবেন পৃথিবীর, যে সেসব জায়গায় যে সেসব অংশের যে সমস্ত সংশ্লিষ্ট শাসক শ্রেণী যারা রয়েছে তাদের এগেনস্টে কিন্তু মানুষ অত্যন্ত বেশি ভোকাল হয়ে যাবে, বা যেখানে যেখানে জাস্টিসের অবক্ষয় হবে সেখানে ভোকাল ব্যাপারটা বেশি হবে। এবং যেহেতু শনি খুব উইকেন্ড থাকবে, শনি সেই বুদ্ধিটা দিতে পারবে না যে এটি করলে
সেটা লং রানে ঠিক হয় না বা করা উচিত নয়। তো সুতরাং মানুষ অনেক সময় একটু বেশি রকম অ্যাগ্রেশনের দিকেও চলে যেতে পারে। সেই সমস্ত অংশের মান্ডেন অংশ যদি অতিশয় নেগেটিভ হয় বা মাঝারি নেগেটিভও হয়, তাহলে সেখানে কিন্তু মানুষের যে ধরুন বিক্ষোভ যেটা বলে আমরা, সেই বিক্ষোভটা কিন্তু অতিশয় বেশি জাগরিত হবে এবং সেটা কিন্তু মানে তাদের এগেনস্ট দ্য রুলার অফ দ্যাট পার্টিকুলার ল্যান্ড সেটা কিন্তু সংগঠিত হবে এবং সেটা 13 তারিখ থেকে বেশি হবে। মঙ্গল ঢোকার পর থেকেই ঠিক ঠিক করে আগুন জ্বলবে। যত মঙ্গল অগ্রসর হতে থাকবে, বুধও আস্তে আস্তে মীন রাশিতে প্রবেশ করবে। বুধ যত মীন রাশিতে প্রবেশ করবে সেটা ঘৃতাহুতি হবে অনেক বেশি। আমি বুধের পার্সোনালি যখন সিঙ্গেল গোচর বলবো তখনই অংশগুলোকে আরেকবার সাইড করে দেব। আপনারা যারা লার্নার আছেন, যারা শেখেন মোটামুটি, তারা অবশ্যই এই ক্রিটিক্যাল স্টেটের সময়ের গোচরের অংশগুলো জেনে রাখবেন। কারণ দেখা যাবে যে 20 বছর বাদে এই সময় জন্মানো কোনো বাচ্চা আপনার কাছে এসেছে ছক দেখাতে, তো আপনার এই স্মৃতিটা মাথায় থাকবে যে এই সময় যে বাচ্চাটা জন্মেছে তখন সিচুয়েশন কীরকম ছিল। অ্যাস্ট্রোলজি ইজ নাথিং বাট দ্য অবজারভেশন, দ্য অ্যাকিউট অবজারভেশনস। আপনার পাশে যা ঘটছে সেটাই একটা মানুষের মধ্যে তার মেটেরিয়াল অংশে সেটাই সংগঠিত আছে। এটা আমি একদম শুরু থেকে, যখন আমি গ্লোবে অনুষ্ঠান করতাম আজ থেকে 12-13 বছর আগে, তখন থেকে বলতাম চারপাশে কি সংগঠিত হচ্ছে সেটা দেখুন, সেটা দেখেই বুঝতে পারবেন। 10 বছর, 15 বছর, 20 বছর বাদে আপনি সেই বাচ্চাটিকে হয়তো দেখছেন, তখন সেটা কাজে লাগবে, তাকে আপনি অনেকটা পথ নির্দেশ করতে পারবেন ঠিক করে। তো দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এখানে অনেক রকম ডেসপারেশন অফ বিহেভিয়ার অনেকটা হয়ে যাবে মানুষের ক্ষেত্রে এবং সেটা সংসারের ক্ষেত্রেও হবে। বিভিন্ন সংসারের যে আমাদের যে নর্মাল যে নিব যেটা আছে, হাজব্যান্ড ওয়াইফ, সন্তান সন্ততি, পিতামাতা, ভাই বোন, এই যে নিব যেটা বেসিক নিব সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, সেখানেও কিন্তু প্রচুর ডেসপারেশন আসতে পারে। বাট সাবজেক্ট টু দ্য উইকনেসেস অফ দ্য হরোস্কোপস কিন্তু আসবে, আসার যোগ আছে। ফলে কেউ যদি বক্তব্য বা কথাবার্তা সেক্ষেত্রে যদি শালীনতা বা ভদ্রতার না রাখতে পারেন, তাহলে বিষয়টা কিন্তু ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার হবে এ সময়। ভূমিকম্পের যোগ রয়েছে, স্লাইটলি সুনামির যোগও রয়েছে, সমুদ্রের জল একটু মানে তটের দিকে চলে আসার প্রবণতা রয়েছে। বিভিন্ন জায়গায় যেখানে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে লেবার আনরেস্ট হতে পারে বিভিন্ন রকম, এ সময় যোগ আছে। বা যারা ধরুন যে সমস্ত কোম্পানি মনে করুন 2 বছর আগে চলছিল, কোনো কারণে সেটি লকডাউন হয়েছে, সে কোম্পানি এখন বন্ধ রয়েছে, সেখানকার মানুষের যে কষ্ট, দুঃখ বা অসন্তোষ সেগুলো হঠাৎ করে বেড়ে যেতে পারে এ সময়। সেই সংক্রান্ত এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনারা অবজার্ভ করবেন, দেখতে পারবেন। হয়তো ছোট খবর বলে কেউ হয়তো দেখাবে না, বা যারা একটু অ্যাকিউট খবর রাখেন তারা দেখবেন এগুলো সংগঠিত হওয়ার যোগ রয়েছে। বা ধরুন যেখানে একাধিক লোক একসাথে কাজ করেন, সেটা কোনো সার্ভিস সেক্টরও হতে পারে, সেখানেও কিন্তু বিভিন্ন রকম ছোটোখাটো বিষয় নিয়ে এক ধরনের সমস্যা সংগঠিত হওয়ার যোগ দৃশ্যত দেখা যাচ্ছে সেখানে, সেটাও একটু নেগেটিভ দেখাচ্ছে। ধৈর্যশীলতার মান এখানে খুব বেশি পরিমাণে কমবে, মানুষ ইমপেশেন্ট হবে এবং অ্যাঙ্গার ইস্যু সেটা তো প্রথমেই বলেছি, হাই ইমোশনাল ইস্যু এখানে প্রচুর পরিমাণে থাকবে। তো সব মিলিয়ে এটা একটা খুব বেটার সময় যাবে না। স্পেশালি মীন রাশি হচ্ছে চন্দ্র থেকে 9th হাউসের ঘর। চন্দ্র আমাদের ন্যাচারাল মেটেরিয়াল ইমোশন এবং প্যাশনকে দেখে এবং আমাদের মানসিক শান্তি, আমাদের গৃহ শান্তি তাকে দেখে। তার 9th হাউসে যে যোগ সংগঠিত হবে সেই যোগ আমাদের মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে কিন্তু ডিস্ট্রয় করবে, ভীষণভাবে ডিস্ট্রয় করবে। তো সেখান থেকেও মানুষকে যথেষ্ট সজাগ থাকার দরকার আছে। একটি পজিটিভ জিনিস এখানে আছে, সেটি হচ্ছে এখন সব প্ল্যানেট মোটামুটি মার্গী আছে এবং এই মার্গী অবস্থাটা জুন মাসের 29 তারিখ অবধি আছে। জুনের 29 তারিখ প্রথম বুধ
কর্কট রাশিতে 2 ডিগ্রি প্রবেশ করে বকরি হবে। তার আগে পর্যন্ত সিচুয়েশন একটা দিক থেকে মানুষকে সেভ করে দেবে, সেটা হচ্ছে যে এর একটা লং টার্মের ইম্প্যাক্ট থেকে কম আসবে। কিন্তু তবুও আমি বলবো, যেহেতু প্ল্যানেটটি শনি এবং যে ম্যালাফিক প্ল্যানেট এখানে মার্স, এবং সে তার মূল ত্রিকোণের দ্বাদশে অবস্থান করবে, এবং সে নিজের সহ অবস্থানের 5th হাউসে অবস্থান করবে, সেটি কদাচিৎ বেটার জায়গায় নয়। মানুষের মধ্যে অনেকক্ষণ থেকে চুপ করে থাকার পরে হঠাৎ করে একটা এরাপশন হওয়া, এই ধরনের কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ারও দেখা যাবে। ইনসাবঅর্ডিনেশন ভীষণ পরিমাণে দেখা যাবে এই সময়। প্রচুর ইনসাবঅর্ডিনেশনের কেস আপনারা দেখতে পাবেন, যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা তার অধস্তন কর্তৃপক্ষ মানছেন না, বা সুযোগ পেলেই সেটিকে বাইপাস করবার চেষ্টা করছেন। সেটি সর্বক্ষেত্রে, কিন্তু পৃথিবীর সর্বক্ষেত্রে সেটা দেখতে পারবেন। হ্যাঁ, মঙ্গল কিন্তু অলরেডি আজকে যখন আমি অনুষ্ঠান করছি, সে কিন্তু এই ঘরের লাস্ট নবাংশে চলে এসেছে, যেটি হচ্ছে মিথুন রাশির নবাংশ। তো প্রত্যেকেই কিন্তু এই ফেজটাতে আমি যে অংশগুলো থেকে বললাম সাবধান থাকবেন। বিশেষত 13 তারিখ থেকে, আরও এক্সক্লুসিভলি 15ই এপ্রিল থেকে 23 তারিখ পর্যন্ত সাবধান থাকবেন। 24 তারিখ বিকেলবেলার পর থেকে খুব স্লোলি পরবর্তী 3-4 দিনের মধ্যে দেখবেন এই সিচুয়েশান, মানসিক সিচুয়েশান দেখে প্রথম বুঝতে পারবেন ব্যাপারটা অনেকটা ইজি হচ্ছে, এবং শুক্র ততদিনে নিজের স্বক্ষেত্রে চলে আসবে, রবির দ্বিতীয় প্রবেশ করে যাবে, যে পরিস্থিতির মধ্যে বেশ কিছুটা ডেভেলপমেন্ট কিন্তু দেবে। এই বছরে যতটা ডেভেলপমেন্ট দিতে পারে প্ল্যানেট, সেটা কিন্তু এই সময়তেই আছে। সেটা এপ্রিল, মে এবং জুন, তার মধ্যেও এই সমস্যাগুলো রয়েছে। দুটো গ্রহণ যে সময় সংগঠিত হয়েছে, তার মধ্যেখানেই মঙ্গল রাহুর সাথে মিটিং হয়েছে। আমি বলেছিলাম যে তার ইফেক্ট কিন্তু এপ্রিল মাসের এন্ড অবধি থাকবে। যারা আমার অনুষ্ঠান দীর্ঘদিন ধরে শোনেন, তারা অনেক সময় অনেকে আমাকে বলেন, এই লোকটার কোনো কাজ নেই, শুধু বক বক করে আর ডেটা পড়ায়। কিন্তু বক বক করলেও আমি অনেক কথা রিড বিটুইন দ্য লাইন্স বলে দিই। এবার অনেক মানুষ আছেন যারা প্যারেডি করে শোনেন না, হয়তো একটা শুনলেন, 4টে এপিসোড পরে অন্য একটা অনুষ্ঠান শুনলেন, তার কিন্তু তাল কেটে গেল পুরো জায়গাটায়। এবার সে একটা মন্তব্য করে দিল, তার লিবার্টি আছে, মন্তব্য করতেই পারেন। কিন্তু ফ্যাক্টর হচ্ছে, আমি কিন্তু আমার পেডিগ্রি মেনটেন করেই বলতে থাকি, সে বেশি বলি আর কম বলি। আমি কিন্তু একদম গ্রহণের আগেই বলে দিয়েছিলাম যে গ্রহণের ইম্প্যাক্ট কিন্তু এপ্রিলের এন্ড অবধি থাকবে। কিন্তু ঠিক আবার বিপরীতধর্মী কথা বলেছিলাম, যে এপ্রিল থেকে সিচুয়েশন আস্তে আস্তে ঠিক হবে। তো দুটো কথা তো একসাথে প্রযোজ্য হতে পারে না, কিন্তু আমি বলেছি যেটা দুটো কথাই প্রযোজ্য। আমি যে কনস্ট্রেন্টসগুলো বললাম, যে বাধ্যবাধকতা বা যেগুলো বললাম, সেগুলোকে যদি মেনটেন করতে পারেন, তাহলে পরিস্থিতি কিন্তু আপনার অনুকূলে থাকবে। শুধু মধ্যেখানের 8-9 দিন একটু সাবধানে থাকবেন। কিন্তু সেটা যদি মেনটেন না করতে পারেন, তাহলে কিন্তু কিছু করার থাকছে না। অ্যাস্ট্রোলজারের কাজ কখনো ভয় দেখানো নয়। আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, কোনো জটিল রোগের কথা আপনাকে বললো, তার মানে কি ডাক্তারবাবু আপনাকে ভয় দেখাচ্ছেন? ডাক্তারবাবু চিকিৎসা করার চেষ্টা করছেন, তার সমস্ত জ্ঞান প্রজ্ঞা তিনি সেই রোগটিকে হিল করার কাজে ব্যবহার করবেন, ভয় দেখানোর উদ্দেশ্য নয়। অ্যাস্ট্রোলজির উদ্দেশ্য হচ্ছে আপনাকে আগা করা, আপনাকে সতর্ক করা আগে থেকে, যে আপনি যাতে থাকেন, বা সেরকম কোনো জায়গা থাকলে সেখানে কোনো রেমেডিয়াল মেজার যদি দেওয়া যায়, তারা দিতে পারে। কেউ যদি মনে করুন যে কেউ যদি কৃষ্ণমন্ত্রী না হন, বা ধরুন তুলসী না পড়েন গলাতে, তাহলে যদি মনে করেন, তাহলে 8মুখী এবং 11মুখী রুদ্রাক্ষ পড়ে থাকতে পারেন। আমাকে বহু লোক বলে, আপনি বলেন না কখনো। বলি না, তার কারণ ছক বিশেষে এগুলো ডিফারেন্স আসে। আমি কোনোদিন কোনো রেমেডি রিলেটেড কথা ইন্ডিভিজুয়াল ছাড়া কাউকে বলি না, ফোনে আমি কখনো অনুষ্ঠানে বলি না। কিন্তু দীর্ঘদিন বলছেন বলে আমি বললাম, সেটা করতে পারেন। আর যদি কখনো যাদের গাছপালা লাগানোর রয়েছে বাড়িতে, যদি দেখবেন এখন বিভিন্ন বেল গাছ পাওয়া যায়, যাতে খুব একটা কাটা হয় না, কিন্তু অবশ্যই বেল সেটি টবের মধ্যে হয়, 12-14 ইঞ্চি টবের মধ্যে বসিয়ে দিলে সেটি ডোয়ার্ফ আকারে থাকে, কিন্তু হয়। সেরকম বেল গাছ যদি দক্ষিণ পশ্চিম কোণে রাখতে পারেন,
সেটিও বাড়ির ক্ষেত্রে বেটার, বাট অবশ্যই সেখানে হাওয়া জল যেন লাগে, রোদ যেন লাগে, দিনের শেষের রোদ। এছাড়া যেটা করতে পারেন, স্বামী গাছ অনেকে লাগান, কিন্তু আমি সবাইকে সেটা লাগাতে বলি না, সব ছকের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। কলা গাছ যদি বাড়িতে লাগানোর মানে বিষয় থাকে, তাহলে পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণে কলা গাছ বাড়ি থেকে লাগাতে পারেন, কিন্তু বাড়ি থেকে অন্তত কিছুটা ডিস্টেন্স মেনে লাগাবেন, যাতে কলা পাতা বাড়িতে টাচ না করে। কলা পাতা খুব পবিত্র, কলা পাতা যদি বাড়িতে টাচ করে এবং সে অংশে যদি কোনো কারণে ময়লা নোংরা থাকে, তাহলে বাড়ির বাস্তু খারাপ হয় সেটা। এবং বাড়ির সবসময় নর্দার্ন সাইড এবং ইস্টার্ন সাইডকে ক্লিয়ার রাখবেন, ক্লিন রাখবেন। এই ফেজে সবসময় রাখবেন, এসব ফেজে তো অবশ্যই রাখবেন, ক্লিন রাখবেন এবং ক্লিয়ার রাখবেন। এবং বাড়িতে যত অব্যবহৃত বস্তু আছে, যেগুলো ব্যবহারযোগ্য নয় বলে আপনি মনে করেন, যেগুলো রিসাইক্লিং করাও যাবে না, সেগুলোকে না ফেলে দেবেন, মানে ডাম্প করে দেবেন সেগুলোকে, বাড়ি থেকে কোনো ডাস্টবিনে বা কোথাও ডাম্প করে দেবেন, রাখবেন না বাড়িতে। আর যেটা রিসাইক্লিং করা যায় সেটা অবশ্যই করতে পারেন। পুরনো কোনো, ধরুন কৌটো, কোনো পুরনো কিছু আছে, ছেঁড়া ছিঁড়ে গেছে কোনো, হয় কাউকে দিয়ে দিন যদি সেটা ব্যবহারযোগ্য, বা ফেলে দিন। কোনো ভেঙে যাওয়া বস্তু, সেগুলো রাখবেন না, সেগুলোতে বাড়িতে প্রচুর নেগেটিভ অরা তৈরি করে। ঠিক আছে, আমাদের জীবনযাত্রা এবং স্পিরিচুয়াল আসপেক্ট দুটো একরকম থাকে না। তো কোনো মুনির ঘরে ভাঙা জিনিস থাকতে পারে, তাতে কিছু হয় না, কারণ তার স্যাটার্ন অসম্ভব স্ট্রং, তাকে কম্পেনসেট করে দেবে। কিন্তু আমাদের মতো মেটেরিয়াল মানুষের ক্ষেত্রে সেটা কিন্তু লট অফ অবস্ট্যাকলস আর বিং ক্রিয়েটেড। তো সেদিক থেকে একটু কেয়ারফুল থাকা। গাড়ি ঘোড়া কিন্তু ভীষণ সাবধানে চালাবেন এন্টায়ার এপ্রিল মাস, ইভেন মে মাসের 14-15 তারিখ পর্যন্ত ভীষণ সাবধানে। যারা বিশেষত দূর ভ্রমণ করেন, গাড়িতে চড়েন বা চালান, দুজনেই কিন্তু খুব সাবধানে করবেন। পিত্তদোষ এবং বাতদোষ দুটোই প্রচুর বৃদ্ধি করবে, তার ফলে ঠান্ডা লাগা, কাফ অ্যান্ড কোল্ড অলরেডি চলছে, বাড়িয়ে রেখেছে পিত্তদোষ, এর সাথে কিন্তু কফদোষ তৈরি করবে। কফদোষ যেটা তৈরি করে সেটা কিছুটা স্থূলত্বের সাথে যুক্ত থাকে মানুষের। তো সেটা, এবং যাদের রিউমেটয়েড প্রবলেম রয়েছে, যাদের আর্থারাইটিসের সমস্যা রয়েছে, যাদের টিথ এবং ধরুন ছোটোখাটো ফ্যালাঞ্জেস জাতীয় অংশে, কার্টিলেজ জাতীয় অংশে পেইন হয়, যাদের ক্ষেত্রে নাকে পলিপ আছে, বা ধরুন সাইনাসের সমস্যা রয়েছে, চোখে পাওয়ারে ডিস্টারবেন্স হয়, বা যাদের সিলিন্ড্রিক্যাল টাইপের গ্লাস ইউজ করতে হয়, রিডিং গ্লাস ইউজ করতে হয়, তারা কিন্তু এই ফেজে কেয়ারফুল থাকবেন। গাড়ি রিগার্ডিং যত কাগজপত্র সমস্ত কিছু যেন ঠিক থাকে, এগুলোকেও কিন্তু মেনটেন করবেন এবং খুব সাবধানে চালাবেন। এটা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ বলে দিচ্ছে আপনাদের। প্রথমেই বলে নিই যে যেটা বলবো সেটা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ বলবো, লগ্ন ভিত্তিক বলবো, নট রাশি ভিত্তিক। তাই এক প্রশ্ন অনেকবার জিজ্ঞাসা না করাই ভালো। অ্যাকচুয়ালি কোনো ভিত্তিক বলারই কোনো মানে নেই, কিন্তু দুটোর মধ্যে অ্যাসেন্ডেন্ট বেটার, সেই কারণে অ্যাসেন্ডেন্ট ওয়াইজ বলবার চেষ্টা করব। দেখুন, মেষ লগ্নের জাতক জাতিকাদের অ্যাসেন্ডেন্ট ওয়াইজ, অ্যাসেন্ডেন্টের লর্ড এবং 8th হাউসের লর্ড সে 12th আছে, অস্ত আছে, কেতুর সাথে ষড় অষ্টক যোগ করে বসে আছে। 5th হাউসের লর্ডকে প্রাথমিকভাবে প্রথম 11 দিনের জন্য সে নিজেকে সাথে নিয়ে বসে আছে, এবং কর্মপতি এবং লাভপতিকে, সে শনিকে, সেও অস্ত টু সাম এক্সটেন্ট, তাকে নিয়ে একসাথে অবস্থান করছে। সেটি কিন্তু মোটের ওপরে খুব বেটার বলা যায় না। কোন কোন জায়গা থেকে আপনাকে বেটার ফল দিতে পারে সেটা হচ্ছে একমাত্র যারা পিলগ্রিমেজ আছে, বিভিন্ন রকম দর্শনার্থী আছেন, বিভিন্ন রকম ধর্মীয় যাত্রা করছেন, বিভিন্ন ধরুন পুরনো কোনো মন্দির দর্শন করবেন, বা ধরুন কোনো মানসিক পুজো আছেন, তারা যদি যেতে চান তারা কিন্তু অবশ্যই সেখানে যেতে পারেন, বা সেরকম যাওয়ার প্রচুর যোগ হবে। একটি জিনিস শুধু বলে রাখি, বুধ এখানে যেহেতু প্রবেশ করবে এবং প্রবেশের মুখে আছে, বুধ মোটামুটি 4-5 তারিখের পরে খুব দ্রুত সে শিফটেড হওয়ার চেষ্টা করবে মীন রাশিতে, এবং সে ডেবিলিটেটেড হয়ে যাবে। তার ফলে প্রচুর ভ্রমণ কিন্তু এমন হতে পারে, ইট
may be treated as a fruitless traveling, বা ট্রাভেলিং না বলে মনে করুন আপনি একটি কোনো প্রাচীন মন্দিরে পুজো দিতে যাচ্ছেন, কিন্তু গিয়ে দেখলেন সেখানে কোনো কোনো সামাজিক কোনো কারণে বা ধরুন কোনো অন্য কোনো কারণে কোনো রিপেয়ারগত কারণে সেখানে হয়তো দিন 15 পুজো দেওয়া সাময়িকভাবে স্থগিত রয়েছে দর্শনার্থীদের জন্য, এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। বা ধরুন অনেক কষ্ট করে আপনাকে সেখানে পৌঁছাতে হলো, এরকম ধরনের কিন্তু পরিবেশও তৈরি হওয়ার যোগ রয়েছে। এবং প্রচুর অ্যাবর্টিভ জার্নি হতে পারে। যারা নর্মাল ঘুরতে যাচ্ছেন এমন জায়গায় গেলেন যেখানে আপনার খরচ হলো, সবই হলো, কিন্তু মেন্টাল পিস আপনাকে কিন্তু দিতে পারলো না, সেটা অন্তত মেটেরিয়াল সাইড থেকেও বলছি, সেটা কিন্তু না দেওয়ার যোগই বেশি রয়েছে। কিন্তু যারা ফরেন রিলেটেড বিভিন্ন কাজ করেন বা সেই ধরনের বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু অনেকটা বেটার ফল এখানে পাবেন। বাট ইন লিউ অফ হাই এক্সপেন্ডিচার, এখানে কিন্তু খুব বেশি খরচ এখানে শো করছে। এখানে আপনি মানিকে খুব একটা ফ্রুটফুল জায়গায় কাজে লাগাতে পারবেন না, রাদার দেন সেটা শুনলে বা বুঝলেও সেটাকে কাজে লাগাতে পারবেন না, কোনো না কোনোভাবে সেই পয়সা কিন্তু অন্যদিকে বেরিয়ে যাওয়ার এখানে যোগ পরিপূর্ণভাবে দৃষ্ট হচ্ছে। শরীরের ক্ষেত্রেও ভালো দেখাচ্ছে না, পুরো ডাইজেস্টিভ ট্র্যাক আপনার সমস্যা দেখাচ্ছে। খাদ্যের ক্ষেত্রে নজর দেবেন, যদি কারুর ক্ষেত্রে শরীরের লিভার অংশে, প্যানক্রিয়াস অংশে কোনো সমস্যা অলরেডি থাকে, তাহলে কিন্তু ডাক্তারবাবু যেভাবে বলেছেন সেভাবে কিন্তু থাকার চেষ্টা করবেন। যাদের ক্ষেত্রে বাত, আর্থারাইটিস জাতীয় সমস্যা প্রবল আছে বা অল্প আছে, তারাও কিন্তু বয়স যদি 45 অনওয়ার্ডস হয় তাহলে কিন্তু অবশ্যই সেই অংশে নজর দেবেন। যাদের শরীর অতিরিক্ত ভারী, ওবেসিটি আছে, তারা বেশি নজর দেবেন। জুতো পরার ক্ষেত্রে এমন জুতো পরবেন না যাতে কিন্তু অ্যাঙ্কেলে বা ফ্যালাঞ্জেসে চোট আসতে পারে, সাবধান। বাড়ির গৃহশান্তিও টু সাম এক্সটেন্ট এখানে কিন্তু একটু টার্মোয়েল দেখাচ্ছে, বুদ্ধি করে একটু কাজ করবেন, তাহলে পরিস্থিতি বেটার হবে। তর্ক বিতর্কে যতটা সম্ভব না যাওয়াই ভালো, সেটা কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি বই হ্রাস কোনোভাবেই করবে না। মেন্টাল পিস ভীষণভাবে কিন্তু নষ্ট করবে। অতিরিক্ত কাজের প্রেশার আসারও কিন্তু যোগ এখানে দৃষ্ট হচ্ছে। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল 7th এবং 12th লর্ড, সে আপনার 11th হাউস দিয়ে যাচ্ছে 7th লর্ড থাকার জন্য, এবং যেহেতু স্যাটার্নকে নিয়ে যাচ্ছে আপনার 9th এবং 10th লর্ডকে একসাথে, এবং পরবর্তীকালে সে আপনার 2nd এবং 5th লর্ডের সাথেও একসাথে অবস্থান করবে, এবং শনি এবং মঙ্গল দুজনই শেষের দিকে অস্ত অবস্থায় থাকবে। সুতরাং প্রথম 20 দিন, অর্থাৎ যতদিন পর্যন্ত শনি এবং মঙ্গল এক নক্ষত্রে রয়েছে, মানে 24 তারিখ পর্যন্ত, 24শে এপ্রিল, ততদিন স্পাউসের সাথে বা ধরুন যারা বিলাভড রিলেশনে রয়েছেন সেরকম ব্যক্তিদের সাথে, ইভেন সন্তানদের সাথেও সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মাধুর্যতা রাখার চেষ্টা করবেন। যদি খুব জটিল পরিস্থিতিও দেখেন, চেষ্টা করবেন যতটা সম্ভব বিষয়টিকে অ্যাভয়েড করে, বিষয়টিকে বাইপাস করে ঠিকঠাক পথে চালিত হওয়া যায় সেটা করার, যতটা সম্ভব পারবেন চেষ্টা করবেন সেটা করার। এবং যারা ব্যবসা করছেন, পার্টনার্স আছেন, একজন বা একের বেশি, যদি স্বামী স্ত্রী একসাথে ব্যবসা করেন, তাহলে নিজেদের মধ্যে প্রপার তালমেল যেন থাকে সেদিকটাতেও কিন্তু নজর দেওয়ার চেষ্টা করবেন। বাট মনে রাখবেন যে 11th হাউস দিয়ে যারা লগ্ন দেখে ছক দেখেন তাদের জন্য বলে দিই, যারা 11th হাউস দিয়ে কোনো প্ল্যানেটকে আমরা সবসময় শুভ বলি, যে লঘু পরাশরী ওড়াতে মহর্ষি পরাশর বারবার বলেছেন 11th হাউস দিয়ে সে আমরা যাকে তথাকথিত অর্থে পাপ গ্রহ, পূর্ণ গ্রহ, যেরকম খুশি প্ল্যানেট যখন পাস করে, ইট মাস্ট প্রোভাইড টু সাম এক্সটেন্ট বেটার ইম্প্যাক্ট। তো মঙ্গল এক্ষেত্রে আপনার 12th হাউসের লর্ডও 11th হাউস দিয়ে পাস করবে, অস্ত থাকবে, সুতরাং সে এবং শনিকে নিয়ে থাকবে। তো সে কিছুটা তো আপনাকে বেনিফিট অবশ্যই দেবে, কিন্তু যতটা বেনিফিট দেওয়া তার থেকে কম দেবে, কিন্তু দেবে কিছুটা। আবার এক্সপেন্ডিচারও করাবে, ফলে দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবে। খারাপ দশায় থাকলে ব্যালেন্সটা কম বুঝতে পারবেন, যদি খারাপ দশায় না থাকেন তাহলে কিন্তু ব্যালেন্সটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। যে ধরুন খরচ হলো আপনার 10 টাকা, কিন্তু অ্যাকচুয়াল লাভ হওয়ার কথা ছিল হয়তো 25 টাকা, কিন্তু দিয়েছে 15 টাকা,
তো আপনার তাতেও 5 টাকা কিন্তু প্রফিট থাকছে। এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু এক্ষেত্রে তৈরি করে দিয়ে স্যাটার্ন যাবে। কিন্তু পারস্পরিক সম্পর্কে বা সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ইউ হ্যাভ টু বি কশাস। তাছাড়া যাদের কিডনি রিলেটেড প্রবলেম আছে, প্যানক্রিয়াস রিলেটেড প্রবলেম আছে, তারপরে গলব্লাডার রিলেটেড প্রবলেম আছে, তারা কিন্তু বেশ সাবধানে থাকবেন। যাদের কোনোভাবে হাইপার টেনশনের সমস্যা রয়েছে তারাও কিন্তু এই সময়তে এই ফেজটাতে মানে 11th মে পর্যন্ত তো মোটের ওপরে এবং সার্বিকভাবে আমি বলবো 23 তারিখ পর্যন্ত, 23শে এপ্রিল পর্যন্ত বিশেষ সাবধানতা শারীরিক ক্ষেত্রে অবলম্বন করবেন, আর হঠকারিতা যতটা সম্ভব পরিত্যাজ্য। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই 6th এবং 11th লর্ড সে কিন্তু আপনার 10th হাউস দিয়ে পাস করছে। তো 10th হাউস দিয়ে পাস করছে শুধু নয়, সে আংশিকভাবে অস্ত রয়েছে এবং শনি আপনার 8th এবং 9th লর্ড, সেও আংশিকভাবে অস্ত থাকবে। অন্তত প্রথম 7-8 দিন কিন্তু অবশ্যই সে আংশিকভাবে অস্ত থাকবে। তো 6th হাউস থেকে আমরা কি দেখি? রোগ ঋণ শত্রু দেখি, তথা আমাদের যত সার্ভিস রিলেটেড মানে অ্যাক্টিভিটিস আছে, মানে যারা ধরুন কারুর অধীনে চাকুরি করে, এমপ্লয়ি যারা, সেই অংশকেও কিন্তু শো করে। এবং 8th হাউস এবং 9th হাউসের লর্ড স্যাটার্নকে সাথে নিয়ে রয়েছে। 8th হাউস সাডেন চেঞ্জকে দেখায়, সাডেন ট্রান্সফরমেশনকে দেখায়, যদিও শনি কখনো সাডেন দেখায় না। শনি হয়তো আপনাকে সংগঠিত করলো, কিন্তু ক্ষেত্র অনেক আগেই কিন্তু সে তৈরি করে রেখেছে, সেই অংশটি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো যাই হোক, সংগঠিত হলেও তার তো কোনো একটা সময় তার বহিঃপ্রকাশ ঘটবে, তো সেই বহিঃপ্রকাশটা এই সময় ঘটতে পারে। তো আপনার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বলপূর্বক পরিস্থিতিকে চেঞ্জ করবার একটা মানসিকতা কিন্তু এক্ষেত্রে তৈরি হতে পারে, খুব বলপূর্বক, জোর জবরদস্তিপূর্বক, বিশেষত কাজের জায়গায়। মনে করুন যে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার যারা কন্টেম্পোরারি যে আছেন, যারা কালিগ আছেন বা অধস্তন আছেন, তাদের উপরে অনেক জিনিস তারা ভুল করুন ঠিক করুন সেটা বিষয় নয়, আপনি না সেটা একটু গাঁজোয়ারি করে করবার চেষ্টা করবেন। কারণ অ্যাসেন্ডেন্টের উপরে 4th দৃষ্টিও মঙ্গলের থাকবে এবং মঙ্গলের 7th এবং 8th দৃষ্টিও কিন্তু সে সরাসরি আপনার একেবারে 4th এবং 5th হাউসকে দেখবে। তো ন্যাচারালি ও চেষ্টা করবে যে বাই ফোর্স পরিস্থিতিকে, বাই ফোর্স মানে বিভিন্ন কথা বা বিভিন্ন ধরুন অ্যাগ্রেসিভ ওয়ার্ডস, হ্যাঁ, বা ধরুন একটু একটু হীন প্রকৃতির শব্দ ব্যবহার করা, বা ছকে যদি প্ল্যানেটের স্ট্রেংথ দুর্বল হয় তাহলে অত্যন্ত ম্যালেফিক শব্দ ব্যবহার করা, এই ধরনের প্রকৃতিও কিন্তু সেই সময় সংগঠিত হওয়ার যথেষ্ট যোগ দৃষ্ট হচ্ছে। তো সেগুলো থেকে একটুখানি বিরত থাকবেন, না হলে ব্যাপারটা কিন্তু যদি আপনার ছকের দুর্বলতা থাকে লং টার্মে ইম্প্যাক্ট করে দিয়ে চলে যাবে, কারণ স্যাটার্ন ইজ দেয়ার। তো এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কাজের জায়গায় যতটা সম্ভব শান্তি, ধৈর্য এবং যত রকম আপনার উপরে ফোর্স আসুক সেটাকে যাতে খুব কৌশলে আপনি ট্যাকল করতে পারেন সেটা কিন্তু করবার চেষ্টা করবেন, নাহলে আপনাকে কিন্তু হ্যাভ টু পে ফর দ্যাট এটা। আর যেহেতু মঙ্গল আপনার 11th হাউসেরও লর্ড, সে 10th হাউসে আছে, ফলে আপনি যত শান্ত, যত মঙ্গলের 10th হাউসে যে অবস্থান থাকে না, সেটা রবির ক্ষেত্রে, মঙ্গলের ক্ষেত্রে, আমরা মোটামুটি ক্ষেত্রে দিকবলি বলি, কিন্তু সেটা একটা খুব চলতি কথা। বাট মঙ্গলের স্ট্রেংথ থাকে 10th হাউসে আপনার সাপেক্ষে, কিন্তু সেই স্ট্রেংথটা যেন দুর্বলতার কারণ হয়ে না দাঁড়ায়। মানে আপনার কোড অফ কন্ডাক্ট, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, এভরিথিং ক্ষেত্রে আপনি যাতে একটা সামঞ্জস্যপূর্ণভাবে নিজেকে প্রকাশ করতে পারেন বিফোর দ্য পিপল আর বিফোর ইওর অথরিটি, হায়ার অথরিটি, বিফোর ইওর কালিগ, তাহলে বিষয়টা অনেক বেশি স্টেবল থাকবে। শরীরের ক্ষেত্রেও হাইপার টেনশন, প্রেশার, মানে ব্লাড প্রেশার রিগার্ডিং সমস্যা, হার্ট রিগার্ডিং সমস্যা, বা একদম আপার অ্যাবডোমেনের যে ডাইজেশন পার্ট রয়েছে, ইভেন সেটা একদম মুখগহ্বর থেকে শুরু হওয়া, সে অংশে কিন্তু নজর দেবেন। যদি কোনো রকমভাবে দেখেন যে এখানে সমস্যা হচ্ছে, চিকিৎসকের পরামর্শ নেবেন। পায়ে একদম ফিট, যদি ফ্ল্যাট ফিট হয়
কেয়ারফুল, যে প্রিকশন থাকে সেগুলো মেনটেন করবেন। আর যদিও লেগলেন বরাবর যন্ত্রণা অনুভব করেন, কোনো রকম ব্যথা বেদনা, তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 5th এবং 10th হাউসের লর্ড মঙ্গল সে 9th হাউস দিয়ে গোচর করছে, শনিকে সাথে নিয়ে গোচর করছে, এবং শনি আপনার 7th এবং 8th হাউসের লর্ড, এবং বুধকেও সাথে নেবে পরবর্তী নিয়ার অ্যাবাউট 18 দিনের জন্য। সে আপনার 12th এবং 3rd হাউসের লর্ড। তো এখানে যে কম্বিনেশন তৈরি করবে সেটাকে আপাত দৃষ্টিতে কম্বিনেশনকে নেগেটিভ বলা যায় না, কিন্তু আপনাকে প্রত্যেকটা কাজই না বেশ যাকে বলা যায় যত বেশি ঠান্ডা মাথায়, যত বেশি খুব পজিটিভ ডিপ্লোমেসি দ্বারা আপনি কাজ করতে পারবেন, তত আপনি উইনার হবেন। যত আপনি নিজের ক্রোধ বা নিজের সংযমকে হারিয়ে ফেলবেন, তত কিন্তু আপনার কাজ বিগড়ে যাবে। তার কারণ 5th 10th-এর লর্ড কিন্তু আপেক্ষিকভাবে কম্বাস্ট আছে, স্যাটার্নও কিন্তু কম্বাস্ট আছে। আমি বারবার বলেছি কম্বাসনের যে স্টেজ আছে সেই স্টেজ কালকে মানে 28শে মার্চ প্রাইমারিলি তার 25%-এর মতন কমবে, কিন্তু শনির কম্বাসন তো অনেক দিন আছে, এপ্রিলের 3rd উইক অবধি আছে, কিন্তু 11 তারিখ অবধি অ্যাকিউট আছে কম্বাসনের এফেক্ট। তো শনি কম্বাস থাকবে, তাহলে কম্বাস থাকার জন্য সে কি করবে, তার যে প্রকৃত ফল দেওয়ার ক্ষমতা, সেই প্রকৃত ফল দেওয়ার ক্ষমতা থেকে কিন্তু প্ল্যানেট কম দেয়। তার ফলে বিভিন্ন রকম ইনসাবঅর্ডিনেশন বা ধরুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অনেক সময় বাদানুবাদ তর্ক, সাডেন তর্ক তৈরি হয়, লং টার্মে নয় যে আমি মাথায় করে, যেটা মিথুনের ক্ষেত্রে বলছিলাম ওরকম নয়, কোনো সাডেন কথা থেকে তর্কের সৃষ্টি হয়। এবং যখন হয় মঙ্গল আপনাকে তখন ফোর্স করবে টু বি অ্যাগ্রেসিভ, নিজের জায়গাটাকে তুমি বুঝে নাও, কিন্তু সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে ভুল হবে। আপনাকে শান্ত থাকতে হবে, থেকে পরিস্থিতিকে ডিল করতে হবে, এবং শরীরের ক্ষেত্রেও কিন্তু ভীষণ সাবধানতা মেনটেন করা উচিত, বিশেষত যাদের ক্ষেত্রে হাইপার টেনশন, যাদের ক্ষেত্রে প্যানিক অ্যাটাকের সমস্যা রয়েছে, টেকাকার্ডিয়াক প্রবলেম রয়েছে, হার্ট দুর্বল রয়েছে, বা ধরুন কিডনি সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে কোনোভাবে মেটাবলিজম সংক্রান্ত সমস্যা রয়েছে, নার্ভাস সিস্টেম রিলেটেড প্রবলেম রয়েছে, তারা কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন এবং সমস্যা কিছু দেখলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন। আমি কিন্তু ন্যাচারালি আপনাদের বলবো, প্ল্যানেটের পজিশন যদি বলা যায় তো 10th হাউসের লর্ড 5th 10th-এর লর্ড সে 9th হাউসে রয়েছে, সেটাকে আপেক্ষিকভাবে বইয়ের ভাষায় বলা যেতে পারে ইটস এ রাজযোগ, কিন্তু তার ফল কিন্তু আপনাকে পেতে গেলে আপনাকে খুব কৌশলে এবং খুব সাবধানতার সাথে সেই ফলের দিকে অগ্রসর হতে হবে এবং অনেক প্ল্যানিং করে সেই জিনিসটাতে এগোতে হবে, তবেই আপনি কিন্তু সাকসেসফুল হতে পারবেন। পরিবারের মধ্যেও কিন্তু বিশেষত সন্তান সন্ততিদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সাবধানতা এবং কমনীয়তা নমনীয়তা সেটা কিন্তু মেনটেন করবার চেষ্টা করবেন। এবং যারা ব্যবসা করছেন তারা বিনিয়োগ করার পূর্বে কিন্তু সেই সংক্রান্ত ক্ষেত্রের যারা অভিজ্ঞ ব্যক্তি আছে তাদের ক্ষেত্রে কিন্তু জেনে নেবেন। অনেক সময় দূরবর্তী স্থানে বিনিয়োগের যোগ আসতে পারে, এ সময় সে ধরনেরও যোগ আছে, বা ধরুন বিদেশ ভ্রমণ, কোনো ফরেন এডুকেশন, সে সম্বন্ধের যোগও রয়েছে। যেটাই করবেন মনে রাখবেন যেহেতু প্ল্যানেট অস্ত আছে, এবং 24 তারিখ পর্যন্ত, আমি জেনারেলি বলছি 23 পর্যন্ত সাবধানে থাকতে বলছি, 24-এর বিকেলবেলা থেকে নক্ষত্র চেঞ্জ হবে, সুতরাং ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো বড় সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই সেই বিভাগের কোনো প্রধান বা টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে, তদুপরি হরোস্কোপ সম্পর্কে জেনে নিয়ে তারপরে সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করবে। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 4th এবং 9th হাউসের লর্ড সে আপনার 8th হাউসে রয়েছে, পার্শিয়ালি অস্ত রয়েছে, এবং স্যাটার্ন রয়েছে আপনার 6th এবং 7th হাউসের লর্ড, সে তো অস্ত রয়েছেই, এবং পরবর্তীকালে বুধও এখানে প্রবেশ করবে আপনার 2nd 11th-এর লর্ড, সেও আপনার পরবর্তীকালে 11 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত বুধ মীন রাশিতে ডেবিলিটেটেড ফর্মে থাকবে মঙ্গল এবং শনির সাথে একত্রে। তো দিস কম্বিনেশন ইজ নেভার টেকেন টু বি বেটার পজিশনড প্ল্যানেটস, পরিষ্কার ব্যাপার।
কি কি জিনিস তৈরি করতে পারে? দেখুন, এইটথ হাউস থেকে আমাদের বলা হয়, এইটথ হাউসকে বলা হয় যে আমাদের যত ট্রান্সফরমেশন, পরিবর্তন, চেঞ্জ, এবং যে চেঞ্জ জীবনের খুব বৃহৎ চেঞ্জ আসে, সেই ধরনের চেঞ্জের সাথে যুক্ত তদুপরি আমাদের যত রকম অকাল্ট আছে, আমাদের যত রকম স্পিরিচুয়াল ইম্প্যাক্ট আছে, গুরু আছে, যে গুরু আমাদের মার্গদর্শন করে, সেই অংশকে দেখায়। তৃতীয়ত যেটা দেখায় সেটা হচ্ছে আমাদের যত হায়ারার্কিয়াল সেক্টর আছে, বিশেষত যেগুলো আমরা পৈতৃক সূত্রে কোনো জায়গা থেকে লাভ করি, সেই অংশকে দেখায়। কিন্তু মূলত যেটা দেখায় সেটা হচ্ছে চেঞ্জ। দেখুন, এখান থেকে রবি থেকে 10th হাউস, মানে রবির মূল ত্রিকোণ থেকে 10th হাউস হচ্ছে বৃষের ঘর। তো বৃষের ঘরে শনির এখন দৃষ্টি রয়েছে এবং শুক্রকে সে অতিরিক্ত প্রভাবশালী করে রেখেছে, এবং মঙ্গল তার সাথে রয়েছে, ট্রিগারিং এফেক্ট করে রেখেছে। তার ফলে কাজের জায়গায় ট্রান্সফার বা চেঞ্জ বা ডোমেইন চেঞ্জের এ সময় কিন্তু ব্যাপক পরিবর্তন রয়েছে, এবং সেটা রেভলিউশনারি পরিবর্তনের দিকেও কিন্তু যেতে পারে আপনার ছকে যদি সেই রকম যোগ থাকে, এবং সেটা আপনার প্রিভিয়াস অ্যাক্টিভিটিসের সাথে এর পরের অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে অনেকটা চেঞ্জ হতে পারে। সাবজেক্ট টু দ্যাট আপনার নাটাল ছকেও সেই প্রকারের তার সিমিলারিটি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে, 8th হাউস থেকে আমাদের যে কোনো ধরনের অসংযমী ক্রোধকেও দেখায়। সেটা কিন্তু হঠাৎ করে আউটব্রাস্ট করার একটা টেন্ডেন্সি থাকে। তো সেটা থেকেও কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে, না হলে কিন্তু শরীরের পক্ষে সেটা ভালো নয়। বিভিন্ন রকম হিডেন ডিজিজ, বিভিন্ন রকম ধরুন প্রস্টেটের সমস্যা, পাইলস ফিশারের সমস্যা, বা ধরুন কিডনি রিগার্ডিং সমস্যা, বা সেটা কোনো রিপ্রোডাক্টিভ রিগার্ডিং সমস্যা, বিভিন্ন রকম, বা ফিমেলদের ক্ষেত্রে গাইনি রিলেটেড সমস্যা, সেগুলোরও কিন্তু কারকতা এখানে বহন করে। সেই রিগার্ডিং যদি কিছু দেখেন তাহলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। কথাবার্তার ক্ষেত্রে কিন্তু মাধুর্যতা খুব প্রয়োজন, তার কারণ রবি কিন্তু নেক টু নেক এখান দিয়ে, মানে আপনি যখন মঙ্গল যখন ঢুকবে, রবি কিন্তু তখন অলরেডি সে বুধের নক্ষত্রে থাকবে, এবং বুধকে কিন্তু সে বেশ কিছুটা ট্রিগার আপ করে দেবে। বুধ গতি নিয়ে নেবে খুব দ্রুত 4-5 তারিখ থেকে, এপ্রিল মাসের। তো তার ফলে নিজের বাচন ক্ষমতা বা বাচন ভঙ্গির ওপরে কন্ট্রোল রাখবেন, বিশেষত কাজের পরিবেশে কারোর সাথে ডিল করছেন কোনো কিছু, এবং আমি বলবো খুব কনস্ট্রেইনস না থাকলে এই সময় কোনো ডিল করা বা কোনো কিছু করা না করাই ভালো। কোনো ইমার্জেন্সি, কোনো ডাক্তারবাবু বলেছেন যে কোনো একটা চিকিৎসা শুরু করতেই হবে, ইমার্জেন্সি থাকলে অবশ্যই করুন, না হলে যদি সামান্য কিছুদিন ডেফার করা যায়, এটা আমার এই কথাটা বলাটা খুব অসমীচীন, কিন্তু তবুও আমি বলবো যে যদি সেটা ডাক্তারবাবু পরামর্শ দেন যে না, সেটা ধরুন আপনার একটা মাইনর অপারেশন আছে, হয়তো উনি ডেট দিলেন, এরকম হয়তো উনি থাকবেন না 10 দিন পরে, সেই জন্য ডেট দিলেন বর্তমানে, পরে করালেও হয়তো সমস্যা নেই, এরকম যদি সার্কামস্টেন্স থাকে তাহলে ডাক্তারবাবুকে বলবেন যে আপনি পরেই করান, যদি পসিবল হয়। কিন্তু আলটিমেটলি ডিসিশন কিন্তু ডক্টর দেবে এবং আপনার হরোস্কোপ দেবে, সেটা কিন্তু আমি এখানে বসে বলতে পারি না। আমি শুধু কতগুলো প্রবাবল ফ্যাক্টর নিয়ে বলে দিচ্ছি। যদি সম্ভব হয় তাহলে সেটা 23-এর পরে করবেন, তাহলে সেটা অনেকটা বেটার এফেক্ট দেবে। বর্তমানে করলেও দেবে এমন নয়, কিন্তু এ সময় আপনাকে টেনে নামানোর একটা প্রবৃত্তি আছে বিভিন্ন রোগ ব্যামোর ক্ষেত্রে। তো সেদিক থেকে সাবধান। যাদের ক্ষেত্রে টেম্পারেচার খুব হাই রেইজ করার টেন্ডেন্সিজ আর দেয়ার, যে জ্বর হলে খুব হুড়ুর করে টেম্পারেচার বেড়ে যায়, তারা কিন্তু এ সময় সাবধানে থাকবেন, যা প্রিকশনারি মেজার নেন সেগুলো নেবেন। বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে, মানে 12 বছরের কম বয়স যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রিকশনারি মেজার নেবেন। গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, রাস্তাঘাটে কোনো মানুষের সাথে কোনো রকম গণ্ডগোল, কোনো তর্ক বাদানুবাদ, এগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। স্পাউসের সাথে রিলেশন কিন্তু অত্যন্ত খারাপের দিকে যেতে পারে, ডিপেন্ডিং আপন দ্য হরোস্কোপ। হরোস্কোপ যদি একটু বেটার থাকে তাহলে মাঝারি, অন্তত কাপবোর্ড ইন দ্য স্কেলিটন হবে না, যদি না হয় সেটা কিন্তু খুব বিচ্ছিরি জায়গায় যেতে পারে এ সময়।
তো চেষ্টা করবেন যিনি শুনছেন অন্তত তিনি একজন মানুষ ঠিক থাকলে কি হয় আর একজন অটোমেটিক্যালি অনেকটা ঠিক থাকতে পারে। পরিস্থিতির মধ্যে পরিস্থিতিকে বেশি পরিমাণে ভোলাটাইল করবেন না, জিনিসটা যাতে ঠিক থাকে বা যতটা ঠিক রাখা যায় সেইটুকু পর্যন্ত করবার চেষ্টা করবে, তাহলেই সেটা অনেক বেটার ফল আপনাকে প্রদান করবে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 3rd এবং 8th হাউসের লর্ড সে 7th হাউসে রয়েছে, আপনার 5th 6th এর লর্ডকে নিয়ে, এবং দুজনেই অস্ত রয়েছে। তো অস্ত থাকা অবস্থাতে কিন্তু মোটেই আপনাকে খুব ভালো ফল দেবে না। স্পেশালি আপনার স্পাউসের সাথে রিলেশনে কিন্তু আপনার মধ্যে প্রচুর ধরুন জটিলতা, অনেক ক্ষেত্রে যদি আপনার ভেনাস এবং বোথ জুপিটার যদি দুর্বল হয় তাহলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে খুব কটুতাও তৈরি করতে পারে। ইভেন আপনার কাজের জায়গায়ও কিন্তু সেই কটুতা বা সেই নেগেটিভ ইম্প্যাক্টস তৈরি হতে পারে। হেলথের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক রকম নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে এবং সেটা আপনার সার্বিক ইমিউনিটি সিস্টেমকে কিন্তু নষ্ট করবে। চিন্তার ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন আনয়ন করবে এবং এক ধরনের ডেসপারেশন এসে যাওয়ার, কিন্তু ডেসপারেট ডিসিশন নেওয়া জীবনের ক্ষেত্রে, এরকম ধরনের মূলভূত পরিবর্তন কিন্তু এখানে দৃষ্ট হচ্ছে। এবং এক ধরনের অডাসিটি বা এক ধরনের অতিরিক্ত হটি প্রাউডি নেচার এগুলো কিন্তু বেশি তৈরি হবে। সুতরাং নিজেকে যতটা সম্ভব শান্ত স্থির রাখবেন। যারা অলরেডি নাম জপ করেন বা গুরুমন্ত্র আছেন তারা কিন্তু সেগুলো করবার চেষ্টা করবেন। আমার এটা সার্বিক ক্ষেত্রেই বলে দেওয়ার দরকার ছিল, কিন্তু সেটা আমি স্কিপ করে গেছি। যাই হোক, যিনি শুনছেন যদি পারেন একটু সাইড করে দেবেন ব্যাপারটা। সেটা হচ্ছে এই সময় যারা গুরুমন্ত্র আছেন তারা দিনে যতটা সম্ভব টাইম আছে কাজের পরে মন্ত্র জপ করবেন, তাহলে দেখবেন মানসিকভাবে আপনি অনেকটা বেটার থাকতে পারবেন। এই সময়টা কিন্তু মানসিক টার্বিউলেন্সের সময়, খুব বেশি মেন্টাল খুব রিগোরাস প্রেশার তৈরি করবে এবং ডিসিশন মেকিং ইনঅ্যাবিলিটি তৈরি করবে। তো কন্যার ক্ষেত্রেও সেটা বিশেষ পরিমাণে হবে। সেহেতু 7th হাউসে হবে, সরাসরি সে আপনাকে রিপ্রেজেন্ট করবে। তো আপনি কিন্তু বহির্জগতের সাথে যখন আপনি নিজেকে সেখানে প্রতিষ্ঠিত করবেন, যতটা সম্ভব শান্ত সৌম্যভাবে সেখানে রাখা এবং সেটাকে প্রজেক্ট করা। যদি আপনি কোনো পাবলিক রিলেটেড কাজ করেন, কোনো পাবলিক রিলেশন অফিসার হন, কোনো জায়গায় কোনো বিদ্যালয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা যেন কোনোভাবে কোনো ব্যবহারিক অসঙ্গতি সেখানে তৈরি না হয়। কথাবার্তার ক্ষেত্রেও কিন্তু সাবধানতায় অবলম্বন করবেন এবং যতটা সম্ভব ইগো অহংকার ব্যাপারগুলো কিন্তু পরিত্যাজ্য, সেই ব্যাপারটা তো নিজের প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন। শরীরের ক্ষেত্রে কিন্তু শার্প অবজেক্ট থেকে সাবধান, কাঁচ ছুরি কাঁচি এগুলো থেকে সাবধান, ইলেকট্রিসিটি থেকে সাবধান, জুতো পরার সময় কেয়ারফুল, নাহলে কিন্তু সেখানেও ছোটোখাটো চোটাঘাত আসার যোগ রয়েছে। এন্টায়ার ডাইজেশন সিস্টেম এবং অর্থোপেডিক সিস্টেম নিয়ে সাবধান থাকবেন। যারা খুব হাই পাওয়ার্ড গ্লাস ইউজ করেন তারা কিন্তু যা যা সেফটি প্রিকশন আছেন ডাক্তারবাবু দিয়েছেন সেগুলো মেনটেন করবার চেষ্টা করবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, মঙ্গল আপনার ক্ষেত্রে কিন্তু মার্কেশ, দ্বিতীয় সপ্তম অধিপতি, সে আপনার 6th হাউসে রয়েছে। দেখুন, মঙ্গলের মতো প্ল্যানেট, স্যাটার্নের মতন প্ল্যানেট, রাহু সিউডো প্ল্যানেট, এরা যদি কখনো 6th হাউস দিয়ে পাস করে, বিশেষত শনি এখন অস্ত রয়েছে, সে আপনার 4th 5th এর লর্ড পাস করছে, সেটাকে কিন্তু কম্পারেটিভলি বেটার বলা যায়। বেটার ইন দ্য সেন্স 6th হাউস থেকে আমাদের রোগ ঋণ শত্রু এই ঘরকে দেখা হয়। তো তার ন্যাচারাল এনিমি এরাডিকেশন বা কোনো ক্রনিক ডিজিজ আছে সেই সংক্রান্ত কোনো ভালো চিকিৎসকের সন্ধান পাওয়া বা তার চিকিৎসার দ্বারা আপনার নর্মাল ডেভেলপমেন্ট হওয়া শারীরিক মানসিক, সেই সংক্রান্ত যোগ কিন্তু দৃষ্ট হচ্ছে। এবং যারা ধরুন আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করেন, আপনাকে কোনোভাবে জেলাস করেন বা আপনার প্রগতির পথে যারা বাধাকারক হয়ে আসতে পারে এরকমভাবে আপনার মনে হতে পারে, তো সেই জায়গা থেকেও কিন্তু ন্যাচারাল এরাডিকেশন অফ এনিমিস কিন্তু এখান থেকে সরাসরি দৃষ্ট হচ্ছে। তো সেটাও অত্যন্ত বেটার যোগ এখানে রয়েছে এই মুহূর্তে। কিন্তু ফ্যাক্টর হচ্ছে অস্ত থাকার জন্য যেটা আর কি এই মুহূর্তে হতে পারে, যতটা ফল আর কি দেওয়া দরকার তার থেকে স্লাইট একটু কম ফল
এখানে কিন্তু প্রজেকশন আছে, কিন্তু তাও যেটা দেবে সেটা একেবারে খারাপ নয়। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে থাকছে। মঙ্গলের অষ্টম দৃষ্টির মধ্যে কিছু নেগেটিভ কারকতা আছে। তার মধ্যে প্রথম যে কারকতা সেটা হচ্ছে অগ্রপশ্চাৎ চিন্তা না করে কাজ করা। যেহেতু শুক্র 19 তারিখ অবধি আপনার সমসপ্তমে মঙ্গলের ঘরে, ডিসপোজিটরের ঘরেই রয়েছে, ফলে চেষ্টা করবেন এপ্রিল মাসের প্রথম 3 সপ্তাহ, আমি বলবো 23 তারিখ পর্যন্ত পুরোটাই, শুক্র তখন বৃষতে চলে যাবে, তা সত্ত্বেও 23 তারিখ পর্যন্ত নিজের ভাবাবেগ, ইমোশনকে কিন্তু কন্ট্রোল করবেন। এটা বৃশ্চিকের ক্ষেত্রে প্রযোজ্য। আমি জাস্ট বলবো ইমোশনকে কন্ট্রোল করবেন, এবং কোনো একটা ঘটনা যখন ঘটবে সেটা যেভাবেই আসুক না কেন আপনার জীবনে, সেটাকে আগে ভালো করে বুঝে জেনে তারপরে সেই ঘটনাটা সম্পর্কে রিয়্যাক্ট করবেন। তাতে কিন্তু পরিণাম অনেক বেটার হবে, অনেক বেটার হবে। সন্তানদের উচ্চশিক্ষার খুব ভালো যোগ দেখাচ্ছে, বিশেষত কোনো ফরেন ইউনিভার্সিটি এরকম কোনো জায়গায়, বা কোনো বেটার সাবজেক্ট নিয়ে পড়ার যোগও কিন্তু এখানে দৃষ্ট হচ্ছে। তো সেই বিষয়ে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো কানেকশন এখানে শো করছে আর কি, বেটার আছে। স্পাউসের সাথে রিলেশনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাইরের প্রভাব প্রতিপত্তি ইম্প্যাক্ট হতে পারে। আমি কিন্তু ভালো খারাপ বলছি না, হয়তো তারা ভালোর জন্যই বলছেন, কিন্তু সেটা আপনাদের মিউচুয়াল সম্পর্ককে নষ্ট করতে পারে বা কিছুটা প্রভাবিত করতে পারে। যেটাই হোক না কেন সেটা আপনি আপনারা নিজেরা বুদ্ধি বলে, নিজেদের চেষ্টা বলে সেটাকে মেটাবেন। মনে রাখবেন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে কোনোদিন কোনো তৃতীয় পক্ষ হস্তক্ষেপ না করাই ভালো, সব থেকে বেস্ট অপশন। করলে সেটা সবসময় যে যার দিকের লোক সে তার দিকে বিষয়টিকে টেনে নেয় তার মতন করে। খুব জুডিশিয়াস লোক এক্ষেত্রে কম পাওয়া যায়, আমি বলছি না। সুতরাং এরকম একটা র্যান্ডাম ক্ষেত্রে না করাই ভালো। আর এই সময়ে যারা মনে করুন যে কোনো কিছু ম্যানুফ্যাকচারিং বা আপনার কোনো কাজ করছেন, বা আপনি সেটাকে এক্সটেনশন করবার চেষ্টা করছেন, যেহেতু স্যাটার্ন সেই অংশকে নির্দেশ করে, মিনে থাকা অবস্থাতে তো বেশি করে আপনার ক্ষেত্রে, তো আপনি কিন্তু সেই রিগার্ডিং কোনো কোম্পানি নতুন করে এক্সটেনশন করা, কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলা, বা কোনো বিষয়কে আরও বেশি বড় করা যার দ্বারা আপনার প্রফিট বা ইনকাম অনেক বেটার হয়, সেই সংক্রান্ত কাজ করলে, প্রমোশন, সেগুলো কিন্তু করতে পারেন। বা যতটা সম্ভব লেবার ইন্টেন্সিভ করবার চেষ্টা করবেন, তাহলে আপনাকে ভালো ফল দেবে। ব্লাড সুগার এবং রিউমেটয়েড আর যাদের বোন ম্যারোতে প্রবলেম আছে সেই সংক্রান্ত সেক্টর থেকে সাবধানতা অবলম্বন করবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, লগ্নপতি আপনার 5th হাউসে থাকবে। তো লগ্নপতি 5th হাউসে থাকাকে আমরা নর্মালি বেটারই বলে থাকি, সেটা মঙ্গল হোক বা যেটাই হোক না কেন, বেটারই বলে থাকি। কিন্তু এখানে মঙ্গল একটা সেকেন্ডারি ফেজে কম্বাস্ট রয়েছে, স্যাটার্নকে সাথে নিয়ে রয়েছে, তার ফলে ইমোশনাল সেটব্যাক আপনার অনেক বেশি বাড়িয়ে দেবে, এবং যে কোনো সিদ্ধান্ত ইমোশনালি নেওয়ার একটা মানসিকতা বা পরিস্থিতি আপনার ক্ষেত্রে তৈরি করবে। তো সেটা থেকে সাবধান থাকবেন। ন্যাচারালি কিন্তু ফাইন্যান্সিয়ালি আপনাকে খুব একটা নেগেটিভ ফল দেবে না। বিশেষত আপনি দেখবেন এপ্রিলের 10-12 তারিখের পর থেকে আপনাকে আস্তে আস্তে ফাইন্যান্সিয়ালি কিন্তু, যদি ছকে একটু বলবত্তা থাকে, ওয়েল ইকুইপড করবে। কিন্তু সেটা নিয়ে আমি একমাত্র চিন্তিত নই। আপনার ইমোশনাল কারণে আপনি প্রচুর সিদ্ধান্ত ভুল নিয়ে ফেলতে পারেন, তো সেটা থেকে সাবধান। বিশেষত যারা স্টুডেন্ট আছেন, হট করে কোনো সাবজেক্ট হঠাৎ করে নতুন ভালো লাগলো, আপনি সেটাই পড়তে শুরু করে দিলেন, নিশ্চয়ই তার গুণ আছে, কিন্তু সেটা হয়তো আপনার সাথে মিল খাচ্ছে না আপনার, পরে আপনি বুঝতে পারলেন 6 মাস বাদে যে এটা নেওয়া ঠিক হয়নি, এরকম ধরনের বিষয়। বা এমন কোনো জায়গায় চাকরিতে জয়েন করলেন, তো সেটা দেখা গেল লং রানে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিচ্ছে না, আপনার মেন্টাল স্টেবিলিটি নষ্ট হচ্ছে এরকম। এবং যদি সন্তান থাকে, সন্তানদের নিয়ে কিন্তু বেশ কিছু অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা বা কখনো উচ্চাকাঙ্ক্ষা ভঙ্গ, এইরকম ধরনের কিন্তু বেশ কিছু গতি প্রকৃতি এ সময় তৈরি হওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। তো সেই ব্যাপারেও সাবধানতা অবলম্বন করবেন। নিজের ক্রোধকে কিন্তু খুব কন্ট্রোল রাখবেন। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার দ্বাদশে রয়েছে, শুক্রের দৃষ্টিও দ্বাদশে রয়েছে, তো এবং পরবর্তীকালে অ্যাসেন্ডেন্টকে দেখবে এবং সেটিও মঙ্গলের ঘর। তো যতটা সম্ভব নিজের ক্রোধ, হটকারিতা পরিত্যাজ্য, এবং এটা ইমোশন থেকে ট্রিগার্ড হবে অ্যাকচুয়ালি খুব বেশি রকম, এবং খুব কাছের লোকের জন্য আপনি অনেক সময় বিতর্কে বিড়ম্বনায় জড়িয়ে পড়বেন। তো সেদিক থেকেও কিন্তু যতটা সাবধানতা নিতে পারেন নেবেন।
শরীরের ক্ষেত্রে এন্টায়ার লিভার এবং প্যানক্রিয়াস থেকে সাবধান, যাদের ক্ষেত্রে মনে করুন ইন্টেস্টাইনাল প্রবলেম আছে, গ্যাস্ট্রাইটিসের সমস্যা রয়েছে, খুব কেয়ারফুল। যাদের ক্ষেত্রে লাংসে দুর্বলতা আছে, ব্লাড সুগার খুব হাই আছে, লাংসে কনজেশন হয়ে রয়েছে অনেকদিন, তারাও কিন্তু বেশ সাবধানতা অবলম্বন করে থাকবেন এ সময়। ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই মঙ্গলের এই গোচর। দেখুন, 5th এবং 12th হাউসের লর্ড মঙ্গল আপনার 4th হাউস দিয়ে পাস করবে এবং সে আপনার 2nd এবং 3rd হাউসের লর্ড স্যাটার্নের সাথে যাবে, এবং স্যাটার্ন কিন্তু যথেষ্টভাবে তার বলতে পারেন দগ্ধ অবস্থা, মানে তার যে অস্ত স্টেট, কম্বাস স্টেট, সেটা কিন্তু রয়েছে। প্রাইমারি কম্বাসনটা আগামীকাল মানে 28 তারিখের পর থেকে বেরিয়ে যাবে, কিন্তু তারপরেও স্লোলি সেটা গেট ডাউন হতে থাকবে, কিন্তু 11 তারিখ পর্যন্ত তার একটা ফল কিন্তু থাকবে। অ্যাকচুয়ালি 22 এপ্রিল পর্যন্ত, 3rd উইক অব্দি তার ফল আছে। তো মঙ্গল এখান দিয়ে পাস করবে, তো আপনি কিন্তু এই সময়টা বিশেষত আমি বলবো যে 23rd অফ এপ্রিল পর্যন্ত আপনি খুব সাবধানে, বিশেষত মানসিকভাবে খুব সাবধানে থাকবেন। এই গোচর কিন্তু মোটেও খুব এফেক্টিভ ইম্প্যাক্ট বলা যায় না, এবং সেটা আপনার শারীরিক, মানসিক এবং কার্মিক জায়গায়, কাজের জায়গায় আপনাকে কিন্তু বেশ প্রেশারের মধ্যে রাখবে, বা ধরুন সেখান থেকে এক ধরনের ভীতি মানে উৎপন্নকারী অবস্থা কিন্তু আপনার তৈরি করতে পারে। মানে আপনার ধরুন কোনো কাজে ধরুন একটু এফিসিয়েন্সি কম আছে, বা ধরুন কোনো কাজ আপনি ঠিক করে জানেন না, কিন্তু আপনাকে দায়িত্ব দেওয়া হলো সেই কাজ এক্সিকিউশন করার, বা নিজেরই কোনো ব্যবসার কাজে আপনি জানছেন না, তার ফলে আপনার পয়সার অপচয় হচ্ছে, আপনি বুঝতে পারছেন বাট হয়তো কাউকে বলতে পারছেন না, এইরকম রিগার্ডিং সিচুয়েশন কিন্তু তৈরি করবে, যেটা আপনার মেন্টাল পিসকে ভীষণভাবে কিন্তু নষ্ট করবে। আরও এর মধ্যে যদি ইনক্লুসিভ বলা যায় যে বুধ আপনার ক্ষেত্রে কিন্তু যেহেতু 7th 10th এর লর্ড, এবং সেও এসে ডেবিলিটেটেড হবে 10 তারিখের পর থেকে, এবং এই মার্সের সাথে অবস্থান করবে, এটা কিন্তু কর্মস্থানে বেশ আপনাকে সতর্কতার সাথে সমস্ত মুভমেন্ট করতে হবে, না হলে সেখান থেকে কিছু নেতিবাচক জায়গা তৈরি হতে পারে। অর্থাৎ আপনি যদি সার্ভিস হোল্ডার হন, সেখানে আপনার লো পারফরমেন্স আপনার উপর ইম্প্যাক্ট করতে পারে। আপনি যদি বিজনেস করেন, সেখানে লো প্রোডাক্টিভিটি, বা আপনি কোনো সার্ভিস প্রোভাইড করছেন, সেখানে আপনার লো প্রোডাক্টিভিটি আপনার উপরে কিন্তু ইম্প্যাক্ট করতে পারে। সেটা শুধু কিন্তু ফিনান্সিয়াল নয়, মানসিক ইম্প্যাক্ট হতে পারে। কে কি বলছে তার থেকেও ব্যাপার আপনার মধ্যে ইম্প্যাক্টটা কি হচ্ছে, আপনার কনসেন্স কিন্তু আপনার এ সময় খুব হাই থাকবে, এবং হয়তো বিপরীত দিকের মানুষ সেই নিয়ে কোনো চিন্তাই করেনি, কিন্তু আপনার মধ্যে কিন্তু বিটিংস অফ কনসেন্স এ সময় হতে থাকবে। তো সেই ব্যাপারে ইউ নিড টু বি কেয়ারফুল। বাড়িতে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবেন। বাড়িতে বিভিন্ন কারেন্ট যেখানে হয়, সুইচ বোর্ড, ধরুন বিভিন্ন হাই ভোল্টেজের যে সমস্ত যন্ত্রপাতি আছে, এয়ার কন্ডিশনার আছে, মিক্সার গ্রাইন্ডার আছে, মাইক্রোওয়েভ আছে, বা অন্যান্য যে কোনো যেগুলো হাই ভোল্টেজ লাগে যেগুলো চালাতে, সেখানে থেকে কিন্তু সাবধান কোনোভাবে। আমি এই অংশটি বলে দিচ্ছি, এটা আমার শুরুতে বলা উচিত ছিল এই অংশটাও। সেটা হচ্ছে এই সময় কিন্তু ফায়ারিং ইনসিডেন্ট প্রচুর সংগঠিত হবে। ভলক্যানিক এরাপশন নিয়ে আমি বলেছি, তো সেটা অবশ্যই সেখানে ফায়ার আছে, কিন্তু প্রত্যক্ষভাবে বলছি যে এই সময় কিন্তু যোগ রয়েছে আপনার ক্ষেত্রে, গৃহস্থলে কিন্তু যোগ রয়েছে, 4th হাউসে যাচ্ছে, এবং ধরুন যে সমস্ত রান্নাঘরে, যে সমস্ত বা ঠাকুর ঘরে বিভিন্ন রকম দেশলাই বা গ্যাস বার্নার, এগুলো বাচ্চারা যদি থাকে, বা আপনি নিজেও যদি সবসময় দেখে নেবেন, তার সেফটি প্রিকশন খুব প্রয়োজন আছে এ সময়। শার্প অবজেক্ট যেগুলো রয়েছে, এ সময় কালবৈশাখীর প্রচুর যোগ আপনাদের দৃষ্টিগোচর হবে, এবং প্রচুর মানে যেটাকে বলা হয় থান্ডার স্ট্রম এবং থান্ডার বোল্ট, বোথ আর টু বি অবজার্ভড। হ্যাঁ, তো যারা মনে করুন খোলা প্রান্তরে কাজ করছেন, বা যাদের বাড়িতে সেইভাবে আর্থিং ব্যবস্থা নেই, দামি ইকুইপমেন্ট আছে কিন্তু আর্থিং প্রপারলি নেই, তারা কিন্তু এগুলো তেমন হলে
কোন ইলেকট্রিশিয়ান দেখে ঠিক করিয়ে নেবেন। প্রথম তো জানবেন সেগুলো প্রপারলি আছে কিনা, তারপর তো ঠিক করানোর বিষয়। অর্থাৎ মোটের উপরে আপনার মানসিক এবং আপনার বাসস্থানগত এবং আপনার কর্মের জায়গা তিনটেকে ইম্প্যাক্ট করবে, যেটা আপনার হজম শক্তি রিলেটেড জায়গাকেও কিন্তু ইম্প্যাক্ট করবে। এছাড়াও ভীষণভাবে যাদের ক্ষেত্রে লিভার উইক আছে, প্যানক্রিয়াস উইক আছে, তারা কিন্তু ভীষণ ইনডাইজেশনে ভুগবে এবং লং টার্মে ভুগবে কিন্তু তারা এ সময়। যারা আছেন তারা ওষুধ খাবেন আগে থেকে, আর যাদের নেই বুঝতে পারছেন চিকিৎসকের পরামর্শ নেবেন যতটা সম্ভব। হার্ট রিলেটেড, লাংস রিলেটেড, ভোকাল কর্ড রিলেটেড, এন্ডোক্রিন গ্ল্যান্ড রিলেটেড যদি কোনো ইস্যুস থাকে সেগুলোকেও কিন্তু এ সময় কোনো সমস্যা দেখলে অ্যাড্রেস করবেন। গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন, এটা আমি জেনারেলি বলেছি, আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলছি। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 4th 11th লর্ড সে আপনার 3rd হাউস দিয়ে গোচর সংগঠিত করছে, এবং 3rd হাউসে মঙ্গলের গোচরকে আমরা নর্মালি পজিটিভই বলে থাকি, কিন্তু মঙ্গল অস্ত আছে এবং আপনার অ্যাসেন্ডেন্টের লর্ডকে সাথে নিয়ে আছে। তো এক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু বেটার ফল আপনাকে দেবে, কিন্তু দেখবেন যে এখান থেকে এখানে যখন বুধ প্রবেশ করবে বা অ্যাবাউট টু এন্টার, আমি 4-5 তারিখের পরেই বলছি, অর্থাৎ আজকে থেকে মোটামুটি 8-9 দিন পরের ঘটনাই বলছি, তখন থেকে বুঝতে পারবেন কাজের জায়গায় কিন্তু আপনাকে বেশ কিছু ট্রিগার আপ করবে ফর ট্রান্সফার বা বেটার পোস্টিং, বা আপনি আপনার অথরিটির কাছে সেই সংক্রান্ত কোনো আবেদন নিবেদন অফিসিয়ালি করতেও পারেন, এবং সেটা কিন্তু স্যাংশনও হওয়ার যথেষ্ট ভালো যোগ রয়েছে। এবং প্রচুর ট্রাভেলিংয়ের যোগ রয়েছে, ওয়ার্ক রিলেটেড ট্রাভেলিং, ফ্যামিলি শুদ্ধ ট্রাভেলিং। তাছাড়া ধরুন অনেক সময় কোনো ইন্ডিভিজুয়াল ট্রাভেলিং আপনার করতে হতে পারে, কোনো কোনো অ্যাডহক কোনো কাজের জন্য, সেই ধরনের ট্রাভেলিংয়েরও কিন্তু এ সময় যথেষ্ট ভালো যোগ রয়েছে। এছাড়া যেটা আছে কনভিকশন লেভেল, আপনার এ সময় প্রচুর কাজ মনে হবে যে আমি খুব দ্রুত সংগঠিত করি। সেটা করতে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে আপনার মধ্যে এক ধরনের একটু উন্নাসিকতা বৃদ্ধি হতে পারে, একটু ইমোশনাল অ্যাসপেক্টটা বেশি বৃদ্ধি হয়ে সেটা আপনার মধ্যে একটু হটি প্রাউডি নেচার জেনারেট করতে পারে। তো সেই বিষয়ে যতটা সাবধানতা অবলম্বন করতে পারেন করবেন। ইনসাবঅর্ডিনেশনে কিছুতেই যাবেন না, কারণ মঙ্গলের কিন্তু 8ম দৃষ্টি আপনার 10th হাউসে রয়েছে। তো কোনোভাবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনি যে রকম কাজ করুন না কেন, কোনো না কেউ তো আপনার ওপরে রয়েছে, তো তার সাথে কোনো বিতর্ক বিবাদে জড়াবেন না। ইভেন কথা বলার সময়, যেহেতু বুধ এক্ষেত্রে আপনার 6th 9th লর্ড, সে ডেবিলিটেটেড থাকবে, এবং সব থেকে বড় কথা শনি মঙ্গলের সাথে থাকবে, তো তার ফলে বক্তব্য বলার সময় তেমন হলে সেটা আগে যদি খুব ক্রিটিক্যাল কোনো কথা থাকে সেটা আগে থেকে বুঝে শুনে সেটার একটা নাটশেল তৈরি করে তারপরে কথা বলবেন। না হলে বিষয়টির মধ্যে না এমন কিছু বক্তব্য চলে আসতে পারে যেটা কিন্তু অহেতুক বিতর্ক তৈরি করে আপনার দিকে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। মেন্টাল পিস কিন্তু বেশ কিছুটা ডিস্ট্রয় হবে, কারণ স্যাটার্ন কম্বাস্ট রয়েছে। আমি বলবো অন্তত 23 তারিখ পর্যন্ত এপ্রিলের যতটা সম্ভব যাদের গুরু মন্ত্র আছেন বা যারা নাম জপ করেন বিভিন্ন রকমভাবে, যেভাবে নিজেকে যতটা সম্ভব কুল ডাউন করা যায় সেগুলো কিন্তু করবার চেষ্টা করবেন, এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে যুক্ত রাখবার চেষ্টা করবেন, এবং কোনো রকম যেটা আপনার সাথে অ্যাসোসিয়েটেড নয় এরকম কোনো বিষয়ের সাথে নিজেকে না জড়ানোই কিন্তু শ্রেয় এ সময়, সেটা আপনাকে নেগেটিভ ফল দেবে। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, মঙ্গল আপনার 3rd 10th এর লর্ড, অর্থাৎ পরিষ্কারভাবে কর্মাধিপতি, সে আপনার 2nd হাউসে রয়েছে, লগ্নপতিকে সাথে নিয়ে বসেছে, এবং 5th হাউসের লর্ডকেও সে অবস্থান করবে। এটিকে একটি সরল ভাষায় এটি একটি সিম্পল প্রকৃতির রাজযোগ এখানে নির্মাণ করবে। ফলে যারা এক্সপেক্ট করছেন কোনো লোন অ্যাপ্রুভ হওয়ার, বা ধরুন কোনো ব্যবসায় বিনিয়োগ করবার, কোনো বেটার কন্ট্রাক্ট পাওয়ার, তাদের জন্য কিন্তু এটি অবশ্যই বেটার যোগ। বা ধরুন যারা কোনো আপেক্ষিক প্রমোশনের চিন্তা করছেন, বিশেষত ফাইন্যান্সিয়াল ইনক্রিমেন্টের কথা চিন্তা করছেন, তাদের জন্য কিন্তু এটা বেটার ফল দেবে। যতই কম্বাস্ট থাক, যতই স্যাটার্ন থাক, ফল কিন্তু
অনেকটাই দেবে, কারণ এটা কমার দিকে রয়েছে, যত দিন যাবে এটা কমতে থাকবে থিংস। তো সেদিক থেকে বেটার ফল দেবে। আমি আপনাদের বলেছিলাম যে শনি মঙ্গলের যোগ সবসময় যেটা তৈরি করে সেটা হচ্ছে এক ধরনের ধরুন বিস্ফোরণ যাকে বলা যায়, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব মেন্টাল বিস্ফোরণ এক্ষেত্রে হতে পারে। কাজের জায়গায় যে বিস্ফোরণ হবে তার দ্বারা তার যে পজিটিভ ইম্প্যাক্ট আছে, অর্থাৎ অনেক কিছু তো সেখান থেকে কামিং আউট, তো সেই জিনিসটা আপনি পেতে পারবেন এক্ষেত্রে। কিন্তু মানসিকভাবে যে বিস্ফোরণ হবে সেটা কিন্তু আপনাকে খুব লোনলি করে দেবে। বাট পরিবারের জন্য কিন্তু আপনি নিবেদিত প্রাণ হবেন, এবং অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আপনাকে কিন্তু বেশ কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট প্রদান করবে। এটি কিন্তু আপনাকে নিঃসন্দেহে আমি বলতে পারি, এবং সেটা লং রানেও আপনাকে ভালো ফল দেবে। পরিবারের যে ডেভেলপমেন্ট, যেটা সন্তানদের বা ধরুন স্পাউসের ক্ষেত্রেও আপনাকে কিন্তু ভালো ফল প্রদানকারী অবস্থায় প্ল্যানেট এই মুহূর্তে রয়েছে। শুধু যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে নিজের বক্তব্য, কথাবার্তা, সেগুলোর মধ্যে যেন কোনো অশোভন বা অপমানজনক কোনো পরিস্থিতি কখনো প্রবেশ না করে। যদি প্রবেশ করে ফেলে তাহলে কিন্তু বিষয়টা আপনাকে বেশ সামাজিক সম্মানহানির যোগ তৈরি করবে, কারণ রাহু আছে আপনার অ্যাসেন্ডেন্ট এবং 7th অ্যাক্সেসের মধ্যে, তো আপনাকে কিন্তু মেলাইন করবে সেক্ষেত্রে। তো কথাবার্তা বলার সময় ভেরি কেয়ারফুল, শব্দ চয়নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এবং যতটা সম্ভব মানুষকে চেষ্টা করবেন কোনো বিতর্কিত কথা না বলা, বিশেষত আপনার স্পাউসের সাথে, স্পাউসের ফ্যামিলির সাথে, আপনার ধরুন সিবলিংসের সাথে কথাবার্তা বলার সময় কিন্তু, বা সিবলিংসের স্পাউসের সাথে এমন কোনো বিতর্কিত কথা বলবেন না, বা তারা যদি বলেও থাকে আপনি চেষ্টা করবেন সেদিকে পা না দেওয়ার, বা ব্যাপারটাকে নিউট্রালাইজ করার, বা কথার মোডকে ঘুরিয়ে দেওয়ার কৌশলে নিজেকে সেভ করবেন এবং অন্যকেও সেভ করার চেষ্টা করবেন। কিন্তু এটি আপনার একমাত্র বেটার নেগেটিভ জায়গা। আর শরীরের ক্ষেত্রে হার্ট এবং লোয়ার লিমসের অর্থোপেডিক পোর্শন এবং বাম দিকের কিডনি সংক্রান্ত এবং প্রস্টেট সংক্রান্ত বিষয় থেকে সাবধান থাকবেন। আর যারা স্টুডেন্ট, ধরুন বছর 25-26-26 মধ্যে বয়স, তাদের ক্ষেত্রে এন্ডোক্রিন গ্ল্যান্ড এবং শোল্ডার অংশ এবং আপার চেস্ট পোর্শন থেকে কিন্তু কোনো সমস্যা আসতে পারে, সেদিকে হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গলের এই গোচর মীন রাশিতে কি ফল দিতে চলেছে তার উপর আলোচনা করে দিই। দেখুন, মঙ্গল আপনার ক্ষেত্রে 2nd এবং 9th হাউসের লর্ড, সে আপনার অ্যাসেন্ডেন্টের ওপর দিয়ে যাচ্ছে, এবং শনি আপনার 11th এবং 12th হাউসের লর্ড, সেও আপনার রাশি লগ্নের উপরে রয়েছে, মীন রাশিতে অবস্থান করছে। তো এটিকে কখনোই খুব বেটার যোগ বলা যায় না। মঙ্গলের মতো প্ল্যানেট যদি কখনো অ্যাসেন্ডেন্টের ওপর দিয়ে বা ইভেন রাশির ওপর দিয়েও যায়, সে যতই আমরা নর্মালি বলে থাকি বৃহস্পতির মিত্র গ্রহ, অমুক গ্রহ বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে, চতুর্থ দৃষ্টি, হুইচেভার, সেটিকে কখনোই বলা যায় না, কারণ মানুষের ব্যবহারিক জীবনে ভীষণ পরিবর্তন আনে। ব্যবহারিক জীবনের এক ধরনের অ্যাগ্রেশন, অ্যাগ্রেসিভনেস, কামনেসের অভাব, তার সাথে ভীষণ যাকে বলা যায় চ্যালেঞ্জিং অ্যাটিটিউড, এবং অহেতুক যে কোনো বিষয়ের মধ্যে বিতর্ক খুঁজে পেয়ে নিজের শান্তিকে নষ্ট করার একটা প্রবণতা তৈরি হয়ে যায়। সে কিন্তু অজ্ঞাতসারে এই কাজ করতে থাকবে, এবং তিনি নিজেও বুঝতে পারবেন না যে কখন তার এরোশন হতে চলেছে। এই এরোশন দুভাবে হয়, এক হচ্ছে মানসিক, দুই হচ্ছে আর্থিক। আরেকটিও হয় মানসিক ইম্প্যাক্টটা শারীরিক ইম্প্যাক্টও দেয়, আমি ফিজিক্যাল সেকশনটা পরে আসছি। মেন্টালি কিন্তু তারা ভীষণ গ্লুমি হয়ে থাকে। মঙ্গল কি করে, মঙ্গল হাই এনার্জির প্ল্যানেট, সে যখন অ্যাসেন্ডেন্টে আসবে, যারা অ্যাসেন্ডেন্ট দেখে ছক দেখেন তারা তো এইটুকু জানেন যে অ্যাসেন্ডেন্ট বলতে আমরা বডিকে বোঝাই। আমরা সামগ্রিকভাবে এক কথায় যদি বলি, আমার মাথা বা আমার বডি, আমার মেন যে চালিকা শক্তি, তাকে বোঝানো হয়। তো সেখানে যদি মঙ্গল কখনো প্রবেশ করে, মঙ্গল আপনাকে হাই এনার্জি প্রোভাইড করবে। তো হাই এনার্জি প্রোভাইড করলে মঙ্গল একাধারে আপনাকে যেরকম এনার্জি প্রোভাইড করবে, সেই এনার্জিকে যদি নেওয়ার মতন, সেই এনার্জিকে যদি চ্যানেলাইজ করার মতন সেকশন না থাকে, তখন সেই এনার্জি আপনার মধ্যে এক ধরনের উন্মত্ততা প্রকাশ করে দিতে পারে, এক ধরনের
হঠাৎ করে একটা অতিরিক্ত আচরণ বা ধরুন এক ধরনের উন্মাদনা এরকম ধরনের কিন্তু প্রকাশ করা মঙ্গলের ক্ষেত্রে কিছু অস্বাভাবিক নয়। এবং সেটা বোধ ব্যবহারিক ক্ষেত্রে হয়, সেটা কথাবার্তার ক্ষেত্রে হয়, সেটা ন্যাচারাল কোড অফ কন্ডাক্ট তিন ক্ষেত্রেই হয়। এবং ভীষণ পরিমাণে হঠকারী সিদ্ধান্ত এনে দেয়, কারণ স্যাটার্নও এখানে আছে, কারণ দুজনেই কিন্তু শনির নক্ষত্রে নেক টু নেক 20 তারিখ আগেই বলেছি, আগের আলোচনাতেই বলেছি যে 20 তারিখ শনি এবং মঙ্গল নেক টু নেক বৃশ্চিক রাশির নবাংশে একসাথে থাকবে, সেটা আপনার 9th হাউস। তো অবশ্যই সেটি কিন্তু ব্যাপক পরিবর্তনকে দর্শাচ্ছে আপনার কর্মক্ষেত্রে। এরকম হওয়ার সম্ভাবনা থাকে যে হঠকারিতা বশত বা কাজের ক্ষেত্রে হঠাৎ করে মানাতে পারছেন না, দুম করে চাকরি ছেড়ে দিলেন, দুম করে ব্যবসার ছেড়ে দিলেন, ডোমেইন চেঞ্জ করবার জন্য মানুষকে কোনো অথরিটিকে বলছেন, এরকম ধরনের। মানে আমার হাম্বল সাজেশন থাকবে যে আপনারা এই সময় একটা স্টেটাস কো মেনটেন করুন, যে কোনো কিছু চেঞ্জ করব না, যে জিনিসটা যেরকম আছে সেটা সেরকম থাক, বিশেষত প্রফেশনাল সেক্টরে। নালে কিন্তু ও রেভলিউশনারি চেঞ্জ করিয়ে দেবে এবং সেই চেঞ্জটা লং রানে কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভই হবে, সেটা খুব একটা পজিটিভ হবে না এবং আপনাকে জবলেসনেস করে রেখে দিতে পারে বেশ কিছুদিন। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার মধ্যে এক ধরনের বলতে পারেন উদ্বায়তা পরিমাণে বেড়ে যাবে, মানে মানসিকভাবে আপনি নিজেকে স্টেবল রাখতে পারবেন না। বিশেষত যাদের মধ্যে স্পিরিচুয়ালিটির অভাব আছে, যারা যত বেশি মেটেরিয়াল বা অ্যাথিস্ট প্রকৃতির মেন্টালিটি আছে, তাদের মধ্যে তাদের চলন বলন, তাদের বডি ল্যাঙ্গুয়েজের দ্বারাই আপনি বুঝতে পারবেন যে তাদের মধ্যে কন্ট্রোলিং এবিলিটিটা খুব পরিমাণে কমে যাচ্ছে এবং সেটা কিন্তু তাদের মানসিক এবং শারীরিক তথা পারিবারিক জায়গায় ইম্প্যাক্ট ফেলবে। স্পাউসের সাথে রিলেশনও কিন্তু বেশ গণ্ডগোল হতে পারে। ছকে যদি আপনার সেই সেকশনে বেশি পরিমাণ নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, তবে এটা কিন্তু বেশি ট্রিগার আপ করে দেবে নেগেটিভিটির। এবং শুধু তাই নয়, স্পাউসের ফ্যামিলির সাথেও কিন্তু সম্পর্ক এ সময় গণ্ডগোল করবার যোগ দৃষ্ট হচ্ছে। যতটা সম্ভব নিজের জায়গা, মানে নিজের কাজের জায়গা, নিজের ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, সেগুলোকে মেনটেন করবেন। 9th হাউসের লর্ড সে কম্বাস্ট রয়েছে, শনিযুক্ত রয়েছে, দ্বাদশপতির সাথে রয়েছে, খরচকে ইন্ডিকেট করছে এবং হেলথের জন্য বা পিতার স্বাস্থ্যের জন্য খরচকে ইন্ডিকেট করছে। তো পিতার বয়স যদি 67-এর বেশি হয়, তাহলে অবশ্যই তার স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু নজর দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের নর্মাল আলোচনায় বলেছিলাম যতটা সম্ভব চেষ্টা করবেন পরিবারের জন্য, পরিবারের একজন কাণ্ডারি হয়ে দাঁড়ানোর মতন, যাতে পরিবারকে সেফগার্ড করতে পারেন এবং সেটার সাথে নিজের স্বাতন্ত্রতাও বজায় রাখবেন, দুটোর মধ্যে একটা ব্যালেন্স করবেন, তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন। মঙ্গলের অ্যাগ্রেশন কিন্তু খুব সাডেন হয়, মঙ্গল একদম মানে সঙ্গে সঙ্গে ফল দেওয়া প্ল্যানেট। তো তার ফলে মঙ্গল এবং বুধ সঙ্গে সঙ্গে ফল দেয়, শুক্রও ফল দেয়, কিন্তু শুক্রের অনুভূতি পরে আসে। তো সেই হিসাবে মঙ্গলকে খুব এখন মানে উচ্চগতিতে রয়েছে, মানে সেটাকে উপেক্ষা করা এরকম কিন্তু ব্যাপার নয়, ও কিন্তু ফল দিয়ে দেবে এবং দিলে সেটা বেশ আপনাকে বিড়ম্বনার মধ্যেই ফেলবে, বিশেষত মেন্টাল পিস, ট্র্যাঙ্কুইলিটি নষ্ট করবে। হেলথের ক্ষেত্রে আপনার মিডিল লোয়ার ডাইজেশন পোর্শনকে গন্ডগোল করবে, যাদের প্যাঙ্ক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে, বাইল ডাক্টে প্রবলেম রয়েছে, মিডিল লোয়ার ইন্টেস্টাইন আপার কোলনে প্রবলেম রয়েছে, পাইলস ফিশারের সমস্যা রয়েছে, প্রস্টেটের সমস্যা রয়েছে, বা ধরুন কিডনি রিগার্ডিং, বিশেষত রাইট কিডনি রিগার্ডিং সমস্যা, ইউটিআই এর প্রবলেম রয়েছে, তারা কিন্তু এ সময় সাবধানতা অবলম্বন করবেন। যাদের অর্থোপেডিক সমস্যা, রিউমেটয়েড প্রবলেম, জয়েন্ট পেইন, ফ্রোজেন শোল্ডার এই সংক্রান্ত সমস্যা, তারাও কিন্তু বেশ সাবধানতা অবলম্বন করবেন এ সময়। গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, পাচন ভঙ্গির ওপরে কন্ট্রোল রাখবেন। মনে রাখবেন আপনার কথা কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করে, তো সেটার ওপরে কিন্তু ভীষণভাবে কন্ট্রোল রাখবেন। এমন কোনো কথাবার্তা বলবেন না যেটার ভার আপনি নিজেই নিতে পারছেন না পরবর্তীকালে, বিশেষত কটু কথা। তো সেটা থেকে নিজেকে রিফ্রেইন রাখবেন, তেমন হলে সেখানে কথা না বলাই বাঞ্ছনীয়। এবং ফ্যামিলির মধ্যে কিন্তু একটা সদ্ভাব বা সামঞ্জস্য মেনটেন করবেন। আর নিজের হাঁটু থেকে একদম পায়ের
ফুট পর্যন্ত অংশে, এই অংশে বিশেষত ডান পায়ের অংশের দিকে বেশি নজর দেবেন। মাতার যদি কোনো কারণে মা এবং আপনি যদি এক ফ্লোরে না থাকেন, কখনো হয় না যে দোতলা বাড়ি, মা এক ফ্লোরে আপনি এক ফ্লোরে আছেন, তাহলে মায়ের দিকে বেশি খেয়াল রাখবেন। সেম ফ্লোরে থাকলে, বিশেষত আপনি যদি ওপরের ফ্লোরে থাকেন, তাহলে বেশি খেয়াল রাখার চেষ্টা করবেন তার স্বাস্থ্যের দিকে আর কি। ভালো থাকবেন প্রত্যেকে।